আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে আনন্দপুরের আশ্রম। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, সৌমিক, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যোমকেশবাবু, আপনি জানেন না যে আপনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। আপনাকে চিঠি লেখার পরে ভাবতে পারিনি যে আপনি একেবারে এখানে চলে আসবেন। এই গ্রামে তো আসারই ছিল। তাছাড়া শান্তিনিকেতনের কাছাকাছি জায়গা থেকে আগে এতবার ঘুরে গিয়েছি, তবে বেশিরভাগ সময় আর সময় হয়ে ওঠেনি। তাছাড়া আপনাদের এই গ্রামের চারপাশে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি আছে, যা আমাদের অধিকার থেকে বেশ ভালো। দেখুন অজিতবাবু, আপনারা শহরের মানুষ, আপনারা এইসব কথা সহজে বিশ্বাস করবেন না এটা আমি জানি। আর সেই কারণেই তো ব্যোমকেশবাবুকে আমি এখানে বারবার আসতে বলেছি। দুবার চিঠিও লিখেছি, একবার টেলিফোনেও করেছিলাম। তাছাড়া ব্যোমকেশবাবু ব্যস্ত মানুষ, তাই তাকে জোর করিনি কখনো। এবার যখন ব্যোমকেশবাবুর চিঠিটা হাতে পেলাম তখন কিন্তু বেশ খুশি হয়েছিলাম। ব্যোমকেশবাবু আমাদের এই অধমের শহর আনন্দপুরে আসবে। আসলে পুলিশের একটা কেসে বেশ কিছুদিন ধরে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাছাড়া চট করে বললেই তো আর শহর ছেড়ে বেরোনো চাই না, কখন কোন সমস্যা এসে পড়ে। তাছাড়া আপনি তো বুঝতেই পারছেন সতীচরণবাবু। পারছি বলেই তো জোর করিনি। আর প্রত্যেকবার আপনাকে অনুরোধ করেছি, কিন্তু এই শেষবার যে ঘটনাটা ঘটে গেল তারপর আপনাকে নতুন করে চিঠি লেখা ছাড়া আমার কাছে কিন্তু আর কোনো উপায় ছিল না। আমি, ব্যোমকেশ আর সতীচরণবাবু বসেছিলাম সুজনবাবুর বাড়ির বারান্দার ঘরটায়। পাশের ঘরে বৌঠান আর সতীচরণবাবুর স্ত্রী মাধুরী দেবী নিজেদের মতোই গল্পে মত্ত। তাদের কথার হাসির শব্দ মাঝে মধ্যে ভেতর থেকে শোনা যাচ্ছে। এখন সন্ধে হয়ে এসেছে, জানলা দিয়ে বাইরের অন্ধকার দেখা যায়। সতীচরণবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি আর ব্যোমকেশ ওনার কাছে আসল ব্যাপারটা জানতে চেয়েছিলাম। আসলে ঠিক যে কারণে আমাদের আনন্দপুরে আসা, যে কারণে সতীচরণবাবু 3 বার ব্যোমকেশকে আহ্বান জানিয়েছেন, সে কারণটা জানতে বড্ড ইচ্ছে হচ্ছিল। সতীচরণবাবু একবার জানলার দিকে তাকিয়ে নিলেন, তারপর কি মনে হতে উঠে গিয়ে সেটা বন্ধ করে দিলেন। দরজাটা খোলা, বারান্দার দরজাটা ভেতর থেকে খুলে রয়েছে, আর আরেকটা দরজা বাইরের দিকে, সেটা এখন বন্ধ। বলা যায় বাইরের সঙ্গে ঘরের সংযোগ আর নেই। সতীচরণবাবু কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর বলতে শুরু করলেন। আনন্দপুর গ্রামের কথা সত্যি বলতে অনেকেই জানে না। শান্তিনিকেতন থেকে এতটা দূরে এই গ্রামটা যে সেখান থেকে এখানে আসতেই প্রায় ঘন্টাখানেকের ওপরে সময় লেগে যায়। তাছাড়া বুঝতেই পারছেন, বর্তমানে গরুর গাড়ি ছাড়া এই পথে যানবাহন তো তেমন আর বিশেষ কিছু নেই। হাঁটা পথে আসা যায়, কিন্তু সে পথ ভারী দুর্গম। আর একটু উঁচু নিচু পথ রয়েছে, ধানের জমি তার মাঝে আলপথ ধরে ওই মিনিট 40-এর মধ্যে আসা যায়। কিন্তু তার চেয়ে ওই গরুর গাড়িতে বড় পথে আসাই ভালো। সমস্যাটা হয়েছে আমাদের এই গ্রামের একদম শেষের দিকে থাকা ওই আশ্রমটাকে নিয়ে। সেখানে নাকি অনেকেই একসময় এক জ্বলন্ত সন্ন্যাসীকে দেখতে পেয়েছে। ঘটনাটা প্রথম থেকেই তাহলে বলি। বছর 2 আগে হঠাৎ করে প্রথম ব্যাপারটা এই আশ্রমেরই একজনের চোখে পড়ে যায়। যদিও আশ্রমে থাকা সকলেই সন্ন্যাসী সম্প্রদায়, তবু বুঝতেই পারছেন, মৃত্যুর ভয় সন্ন্যাসীদেরও থাকে। ব্যাপারটা যে প্রথম দেখতে পেয়েছে তার নাম হচ্ছে হরনাথ। সে রাতে সে এত ভয় পায় যে যে ওই 2 দিনের মধ্যে এই আশ্রম ছেড়ে সে অন্যত্র চলে যায়। আর তারপরে একটু একটু করে শুরু হয় আশ্রমের লোক এবং গ্রামের লোকেদের সে দৃশ্য দেখা। রাতের বেলা আশ্রমের জায়গাটা সম্পূর্ণরূপে জনশূন্য হয়ে যায়। আশ্রমের ভেতরে সন্ন্যাসীদের যে দলটা থাকে তারা আশ্রমের শেষের দিকে একদম কয়েকটা ঘর নিয়ে বাস করে। রাতের বেলা সামনের ওই মন্দির, আশ্রমের প্রাঙ্গণ সমস্ত কিছু হয়ে যায় পুরোপুরি ফাঁকা। আশ্রমটা একটু গ্রামের শেষের দিকে, তাছাড়া গোটা জায়গাটা বাঁশ দিয়ে ঘেরা, তাই গোটা জায়গাটা রাতের বেলা হয়ে যায় একেবারে নিশ্চুপ, একদমই নির্জন। সমস্যা হলো, আপনারা যে পথে এসেছেন
সে পথটাই গ্রামের অন্য পাশ থেকে এলেও আমাদের এই আনন্দপুর থেকে পাশের গ্রাম মাধবপুরে যাওয়ার জন্য ওই আশ্রমের পাশের পথটাই ধরতে হয়। মাধবপুর হলো আমাদের গ্রাম থেকে সবচেয়ে কাছের গ্রাম। মাঝে মাঝে ওই পথে অনেকেরই রাতের বেলা ফেরে, আর তখনই তারা কেউ না কেউ ওই জ্বলন্ত সন্ন্যাসীকে ওই পথে দেখতে পায়। ব্যোমকেশ চুপ করে শুনছিল, কোনো কথা বলছিল না। আমিই বললাম, জ্বলন্ত সন্ন্যাসী মানে? মানে সে কি দেখেছিল? বুঝতে পারলাম না। শুধু হরনাথবাবু আর যারা দেখেছিল তারা দেখেছিলই বা কি? আপনি কি কিছু দেখেছেন? দেখুন অজিতবাবু, আমি নিজে কিন্তু কখনো কিছু দেখিনি, কারণ বুঝতেই পারছেন রাতের বেলা ওই পথে ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আমার নেই। তাছাড়া কৌতূহল বশত ওখানে কি কি হয় তা দেখার কোনো ইচ্ছেও আমার ছিল না কখনো। তাই হয়তো আসলেই কিছু আছে কিনা সে ব্যাপারে আমি নিজে জানি না, তবে বেশ কয়েকজন দেখেছে, আর তাদের মধ্যে একজনের কথা কিন্তু আমি নিজে শুনেছি। তার মানে আপনি নিজে কিছু দেখেননি, যা দেখেছে অন্য কেউ দেখেছে। তাদের কথা শুনে আপনি আমায় ডেকেছেন। বেশ, যে দেখেছে সে কি দেখেছে? সে ঘটনা আজ থেকে প্রায় প্রায় 2 মাস আগে, অর্থাৎ শেষবার যে ঘটনাটা ঘটেছিল। আসলে 2 বছর আগে ব্যাপারটা শুরু হলেও বছর খানেক ধরে এসব চলে। তারপর রাতের বেলা ওইদিকে যাওয়ার লোকেরা একদম কমিয়েই দিয়েছে। অন্যদিকে সন্ন্যাসীরাও রাতের বেলা নিজেদের কুটির থেকে বাইরে আর আসে না। তবে এই মাস 2 আগে আমাদের গ্রামেরই একজন অনিচ্ছা সত্ত্বেও ওই মাধবপুর থেকেই ওখানে আসার সময় তখন সে দেখেছিল। রাতের বেলা ওই পথে সে একাই ফিরছিল। কত হবে, ওই রাত 10টা নাগাদ। এদিকে রাতের বেলা গরুর গাড়ি খুবই কম আসে। যাই হোক, গরুর গাড়ি করে সে ফিরছিল। গরুর গাড়ির গাড়োয়ান বারবার তাকে সাবধান করে দিল সে রাতের বেলাতেই ফিরতে চেয়েছিল। আর ওই আশ্রমের কাছাকাছি আসার পরই হঠাৎ করে গরুর গাড়ির গাড়োয়ান প্রথম দেখতে পেয়েছিল ওই ব্যাপারটা। আশ্রমের চৌহদ্দির মধ্যে সে অর্ধদগ্ধ সন্ন্যাসীর প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, আর তার সঙ্গে ভেসে আসছে এক অদ্ভুত হাসির শব্দ। এমনভাবে কথাগুলো সতীচরণবাবু বললেন যে মনে হলো তিনি নিজেই দেখেছেন। যাই হোক, এরপর সতীচরণবাবু বিবরণ দিতে লাগলেন সেই রাতের কথা। গরুর গাড়িটা আশ্রমের কাছাকাছি এসে থেমে গিয়েছিল। গাড়োয়ান তো ভয়েই তখন গাড়ি ছেড়ে পালাবার কথা ভেবেছে, কিন্তু কিন্তু ওই লোকটির জন্য, মানে ওর নাম ওই হরিশচন্দ্র, তার জন্য সেখান থেকে পালাতে পারছে না। গরুর গাড়ি থেমে গিয়েছে, গরু দুটোও ডাকছে, আর ওরা এসব করছে যখন, তখন হরিশচন্দ্র গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে আশ্রমের ভেতরের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চলেছে। তার কথাই সেই অর্ধদগ্ধ সন্ন্যাসীর প্রেতাত্মা গরুর গাড়িটাকে দেখতে পেয়েছিল, আর তাই সে একটু একটু করে এগিয়ে আসছিল ওদের দিকে। আরও খানিকটা যখন সে এসে পড়েছে, তখন হরিশচন্দ্র সামান্য ভয় পায়। গরুর গাড়ির গাড়োয়ানকে কোনো মতে তাড়া লাগিয়ে গাড়ি ছোটাতে বলে, কিন্তু গাড়ি চলে না। গরুগুলো কেমন যেন ভয় পেয়ে গিয়েছে। আশ্রমের ঠিক পিছন দিকে সন্ন্যাসীরা নিজেদের কুটিরে আশ্রয় নিয়েছে, অর্থাৎ চেয়ে চেয়ে ডাকলেও সন্ন্যাসীর দল শুনতে পাবে বটে, কিন্তু রাতের বেলা তারা যে বাইরে বেরিয়ে আসবে না সে কথা সকলেই জানে। হরিশচন্দ্র পড়ল মহাবিপদে। গ্রাম একটু ভেতরের দিকে, রাতের বেলা ওই পথে হেঁটে হেঁটে আসা যায় না, গাড়িতে জিনিসপত্র, এমন এক বিদিকিস্তি অবস্থা। হরিশচন্দ্র ভাবছিল জিনিসপত্র আর গাড়ি ছেড়ে তখন সেখান থেকে সে পালিয়ে আসবে কিনা, ঠিক তখনই গরুগুলো আবারও সচল হয়ে উঠল। হঠাৎ করে তারা ওই আশ্রমের দিকে একবার তাকিয়ে চলতে শুরু করলো। সাধুর অর্ধজ্বলন্ত প্রেতাত্মাকে হরিশ্চন্দ্র শেষবারের জন্য দেখেছিল আশ্রমের চৌহদ্দির ভেতরে। বাইরে বেরিয়ে তাদের কাউকে তো কোনো ক্ষতি করেনি। প্রেতাত্মাটা বাইরের দিকে এগিয়ে আসছিল, তার আগেই তো হরিশচন্দ্রের গরুর গাড়ি তাকে নিয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। গ্রামের ভেতরে ঢুকেই হরিশচন্দ্র হাঁপ ছেড়ে বাঁচে, তারপর দ্রুত নিজের বাড়িতে ঢুকে পড়ে। এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো কি ঠিক একই রকম? মানে এর আগে যারা দেখেছে তারা কি ঠিক দেখেছে? অনেকে অনেক কিছুই দেখেছে, হরিশচন্দ্র ছাড়াও এমনকি আরও কয়েকজন। আবার অনেকে দেখেছে কিন্তু সে কথা স্বীকার করে না। বুঝতেই পারছেন ভয়ের ব্যাপারটা একটু অন্যরকম।
চট করে যে ভয় পেয়েছে সে কথা অনেকেই স্বীকার করতে চায় না। আসলে সবার মধ্যেই একটা ব্যাপার থাকে না, বুঝতেই পারছেন, যে আমি ভয় পেয়েছি সে কথা স্বীকার করবোটা কেন? তার মানে আপনি বলতে চাইছেন ব্যাপারটা শুধু একজনের মধ্যেই আবদ্ধ নেই, ব্যাপারটা অনেকেই জানে। কিন্তু সমস্যাটা হলো, একটা মিথ্যে কথা কেন গ্রামের লোকেরা এমন ভাবে? আমি জানি ব্যোমকেশবাবু, আপনি ভূতে বিশ্বাস করেন না, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি যে কথা আপনাকে বলছি আর গ্রামের লোকেরা যা দেখেছে তা মিথ্যে হতে পারে না। অনেকেই দেখেছে। বেশ কিছু সময়ের জন্য আপনার কথাই আমি ব্যাপারটা মেনে নিচ্ছি। তাহলে এমন কেউ কি আছে যার কোনো ক্ষতি হয়েছে? সরাসরি সেই প্রেতাত্মাটা কারোর ক্ষতি করেনি। তাছাড়া আশ্রমে যে গুরুদেব আছে তিনি জানিয়েছেন ও কারোর ক্ষতি করবে না, কিন্তু ওকে দেখে অনেকে ভয় পেয়ে নিজেরা রীতিমতো অসুস্থ হয়ে পড়ে। এমনকি ছুটে পালাতে গিয়ে হাত পা ভাঙার মতন ঘটনা ঘটেছে। তার মানে ব্যাপারটা রীতিমতো উড়িয়ে দেওয়ার মতো নয়। আচ্ছা সতীচরণবাবু, আপনি আমাদের কাছে ঠিক কী রকম সাহায্য চাইছেন বলুন তো? দেখুন ব্যোমকেশবাবু, 2 বছর ধরে ওই ভূতরে ঘটনার কথা আপনাকে আগে 2বার জানিয়েছি। তবে 2 মাস আগে যখন হরিশ্চন্দ্রের ব্যাপারটা দেখেছিল তখন সে ভয় পেলেও ব্যাপারটা ওটা নিয়ে এসে আমার কাছে সে জানায়, এবং হরিশ্চন্দ্রের মনে হয়েছে 2 বছর ধরে হঠাৎ করে ওই চলন্ত সাধুর প্রেতাত্মা হঠাৎ আবির্ভাব অকারণে নয়, এর পেছনে কোনো না কোনো এক কারণ রয়েছে। অনেক সময় হয় না যে প্রেতাত্মা কোনো আত্মা মুক্তি না পেয়ে কোথাও আসে, আস্তানা টাস্তানা গাড়ে। সেই ক্ষেত্রে আমি নিজের উদ্যোগেই সামান্য খোঁজ করেছিলাম, তেমন কিছু বুঝতে পারিনি। সত্যি বলতে সেই কৌতূহলবশতই আপনাকে আরো একবার হরিশ্চন্দ্রের ঘটনাটা ঘটার পরে চিঠি লিখি। এখন আপনি যখন এসেছেন আপনি একটু দেখুন আসল ব্যাপারটা কি। গ্রামের লোকেরা যে রীতিমতো ভয়ে ভয়ে রাতের বেলা থাকে সে কথা আলাদা করে বলতে হয় না। রাতের বেলা মাধবপুর থেকে ওই গ্রামে ফেরাও অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে। এমন একটা ব্যাপার বেশি সময় ফেলে রাখা কি যায়? তাই দেখুন যদি কিছু করতে পারে। ব্যোমকেশ কিছু একটা ভাবছিল। আমি মনে মনে ভাবলাম, গ্রামশুদ্ধ লোক যখন ব্যাপারটাকে ভুতুড়ে বলে মেনে নিয়েছে, সেখানে ব্যোমকেশ আর কী বা করতে পারে। তবে হ্যাঁ, বীরদা বলে একজন লোক ছিলেন, তিনি রীতিমতো ভূত নিয়ে নাড়াচাড়া করতেন। তবে তার সঙ্গে ব্যোমকেশের একটা কেসের ব্যাপারে দেখা হওয়ার পর দেখা গিয়েছিল সেখানে ভূতই ছিল না। কেন জানি না মনে হলো ব্যোমকেশ এই ব্যাপারটাকে হাতে নিয়ে সমাধান করতে চাইবে। সেটা আমি জানি, কিন্তু সব কিছু তো আর মিথ্যে হতে পারে না। বিশেষ করে এতগুলো মানুষের দেখা, তাদের মোটিভ তো অন্য কিছু হতে পারে না। সতীচরণবাবু, আপনার কথাই আমি এখানে এসেছি, আপনার কথাই ব্যাপারটা আমি খতিয়ে দেখব। কিন্তু সত্যিই যদি আমার মনে হয় এসবের মধ্যে কোনো ভুতুরে ব্যাপার নেই, তাহলে কিন্তু ব্যাপারটাকে আমার মতো করেই অনুসন্ধান করতে দিতে হবে। আর একটা ব্যাপার, আমার অনুসন্ধানের মাঝে আপনি কোনোভাবে আমায় বাধা দিতে পারবেন না। এই সমস্ত ব্যাপারে আমি না চাইলে সত্যকে এই ব্যাপারে কোনো কিছুই জানানো যাবে না, বিশেষ করে আপনার স্ত্রী যেন। এমন সময় ভেতরের দরজার কাছে পায়ের শব্দ হলো। ব্যোমকেশবাবুর স্ত্রী সত্যবতী আমাদের গ্রামের সেই জ্বলন্ত সন্ন্যাসীর কথা শুনে বেশ কৌতূহলী হয়েছে, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে চায় না। এটাই বাকি ছিল, বুঝলে অজিত? এবার শুধু আমি নই, তোমার বউঠানও এই জ্বলন্ত সন্ন্যাসীর পেছনে পড়ে থাকবে। মাধবী দেবী, বৌঠান, এমনকি ব্যোমকেশ, সবাই হেসে উঠলাম। আর ঠিক তখনই আমাদের ঘরের বাইরে জানালার সামনে একটা হুট করে কার যেন শব্দ হলো। ব্যোমকেশ এক মুহূর্তও সময় নষ্ট করল না, চট করে বারান্দার কাছে গিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এসে দেখলো কে যেন অন্ধকারে মিলিয়ে গেল। ব্যোমকেশের সঙ্গে আনন্দপুরে এসেছি আজ প্রায় 2 দিন হলো। আসার কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করে আগের দিন সকালে ব্যোমকেশের ঘরে বসে আছি, চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ছি। এমন সময় ব্যোমকেশ বলল, আনন্দপুর বলে একটা জায়গার নাম শুনেছ অজিত? শান্তিনিকেতনের কাছাকাছি। কাছাকাছি বললে ভুল হবে, সেখান থেকে প্রায় ঘণ্টাখানিকের পথ। আনন্দপুর গ্রামের শেষে একটা আশ্রম আছে, সন্ন্যাসীরা থাকে। ঠিক বৈষ্ণব সম্প্রদায়ের সন্ন্যাসী নয়, যারা শক্তির আরাধনা করে সেই সমস্ত সন্ন্যাসী। তাছাড়া তারা কালীর সাধক।
ওই আশ্রমের আশেপাশে একটা কালীমূর্তির মন্দিরও আছে। তবে অনেকেই বলে সেখানে নাকি আগে কৃষ্ণ মন্দির ছিল এবং বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের বাসও ছিল। যাই হোক, সেখানে আনন্দপুর গ্রাম। আর সেই গ্রামের লোকেরাই নাকি আশ্রমের আশেপাশে মাঝে মাঝে রাতের বেলায় জ্বলন্ত সন্ন্যাসীকে দেখতে পায়। অনেকে মনে করে যে সন্ন্যাসী মৃত সেই সন্ন্যাসী হঠাৎ বছর 2 ধরে সেই গ্রামে উপদ্রব শুরু করেছে। আর ওই গ্রামে আমার এক পরিচিত সতীচরণ বিশ্বাস, উনি আমায় এর আগেও 2বার চিঠিতে এবং টেলিফোন করে সেখানে যেতে বলেছিলেন। নানান কারণে নানান কাজে আমার সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তাছাড়া বুঝতেই পারছো, অনেকে নেহাত অকারণেই ডেকে পাঠায়, একটা ছুতো তৈরি করে। ঘুরতে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। 2 মাস আগে ভদ্রলোক চিঠি লিখেছেন, তাতে কিন্তু রীতিমতো স্পষ্ট তিনি কিছু একটা সন্দেহ করেছেন। তারপর ব্যোমকেশ একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিল। চিঠির বিবরণ ছোট্ট এবং স্পষ্ট। ব্যোমকেশ বাবু, আশা করি ভালো আছেন। আপনি সস্ত্রীক এবং আপনার পরিচিত বন্ধু অজিত বাবুকে নিয়ে এখন আমাদের গ্রামে আনন্দপুরে এলে বড় ভালো হয়। এর আগেও 2বার আপনাকে টেলিফোন এবং চিঠি মারফত আপনাকে ব্যাপারটা জানিয়েছি, তবে আপনার সময় হয়ে হয়তো ওঠেনি বলে আপনি আসতে পারেননি, তা আমি জানি। তবে 1 মাস আগে আমার পরিচিত একজন হরিশ্চন্দ্র মাধবপুর থেকে ফেরার পথে রাতের বেলা ওই আশ্রমের কাছে কিছু দেখতে পেয়েছিল। বাকি কিছু চিঠিতে লিখলাম না, আপনি এলে সাক্ষাতেই সমস্ত কিছু বলবো। তবে একটা কথা বলতে পারি, আমাদের গ্রামের ওই আশ্রমে রাতের বেলা এক জ্বলন্ত সন্ন্যাসীর প্রেতাত্মা দেখে অনেকেই ভয় পেয়েছে। আপনি যদি আমাদের গ্রামে আসেন তাহলে খানিকটা ভরসা পাওয়া যাবে। ইতি সতীচরণ বিশ্বাস, আনন্দপুর শান্তিনিকেতন। চিঠিটা পড়ে ব্যোমকেশের হাতে ফিরিয়ে দিয়ে বললাম, ব্যাপারটা বড় অদ্ভুত। জ্বলন্ত সন্ন্যাসী মানে তো ভূতের কথা বলছে, কিন্তু তুমি কি ঠিক করেছ? আর সতীচরণবাবু যে সত্যি কথা বলছেন তার প্রমাণ? সতীচরণবাবু সত্যি কথাই বলেছেন। তাছাড়া খবরের কাগজে ব্যাপারটা একবার ছোট করে দিয়েছিল, তবে এতটাই ছোট যে আলাদা করে সেটা বোঝা সম্ভব নয়। ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি মাতামাতিও হয়নি। যদি 2-1টা লোক মরতো তাহলে হয়তো মাতামাতি হতো, কিন্তু তেমন কিছু হয়নি। তাই খবরের কাগজ দয়া করে একবার ছাপানোর পরে দ্বিতীয়বার আর ছাপানোর প্রয়োজন মনে করেনি। আর একটা কথা হলো, সতীচরণবাবু এর আগেও আমায় ব্যাপারটা জানিয়েছেন, আর তার সঙ্গে আমার যেটুকু পরিচিতি তাতে ভদ্রলোক মিথ্যে কথা বলছেন বলে তো মনে হয় না। তাই ভাবলাম কয়েকটা দিন যখন ফাঁকা আছি, তুমি আমি আর সত্য মিলে। তার মানে কাক আর ঘোড়া দুটো একসঙ্গে করতে চাইছো? বেশ বেশ, কিন্তু বৌঠানের মত আছে? বৌঠানকে বলেছ? সত্য প্রথমে আপত্তি করেছিল, বিশেষ করে এমন একটা ঝামেলার ব্যাপার যখন। তাছাড়া ওখানে সন্ন্যাসীর আশ্রম, তারপরে কালী মন্দির, এই সমস্ত নিয়েই সে একটু চিন্তায় পড়েছিল। পরে রাজি হয়ে যায়। তা তুমি কি বলো? আমার বলার মতো আর কিছুই নেই, যখন যা ব্যবস্থা। চলো, তবে দেখো আশ্রমের জ্বলন্ত সন্ন্যাসীর প্রেতাত্মা আবার ব্যোমকেশ বক্সিকে কোনো বিপদে না ফেলে। ব্যোমকেশ কোনো উত্তর করল না। তখন সে টেবিলের দিকে তাকিয়ে পুরনো একটা বই পড়ে চলেছে। আমি তাকে দেখলাম। অদ্ভুত মনে হলো সেই আশ্রম কিংবা কোনো এক সন্ন্যাসী কেন্দ্রিক ঘটনাটা। আনন্দপুরে সতীচরণ বিশ্বাসের বাড়িটা একতলা হলেও বেশ বড়। তাছাড়া এদিকে বেশিরভাগই এখনো মাটির ঘর আর খড়ের চাল দেখতে পেয়েছিলাম। সতীচরণ বাবুর মতো কয়েকটা পাকা বাড়িও রয়েছে, ইট দিয়ে গাঁথা হলেও বাকি অংশটুকু কিন্তু মাটি দিয়ে তৈরি। মাথার খড়ের বদলে টালি। সতীচরণ বিশ্বাসের পরিবার গৃহস্থ চাষি। আনন্দপুর গ্রামে তাদের বেশ জমিজমাও রয়েছে বেশ খানিকটা। একটা পেছনের দিকে ঘরে আমার থাকবার ব্যবস্থা করা হয়েছিল। পাশে ব্যোমকেশ আর বৌঠানের জন্য একটা ঘর। তাছাড়া 2টো ঘর ওদের মতো বাড়িতে আলাদা রয়েছে। মোটামুটি বলতে গেলে 4-5টা ঘর। একটা রান্নাঘর, সামনে একটা মস্ত বারান্দা, আর বাড়ির পেছনের ব্যবস্থা। সব মিলিয়ে বাড়িটা বেশ বড়। একজন লোক রয়েছে, কাজের লোক, বাড়িঘর গোছানো এবং নানা কাজে সাহায্য করা। তার নাম নিতাই। রাতের বেলা নিজের ঘরে হেলান দিয়ে বসে একটা বই খুলে বসেছি। এদিকে ইলেকট্রিসিটি নেই, মোমবাতির আলোতেই পড়তে হচ্ছে। এমন সময় নিতাই এসে দরজায় দাঁড়িয়ে বলল, বাবু, খেতে দিয়েছি, খাওয়ার পরে আপনাকে ডেকেছে। নিতাই চলে যাওয়ার পর আমিও বেরিয়ে গেলাম রান্নাঘরের দিকে।
এখানে খাওয়ার ব্যবস্থা সন্ধ্যাবেলায়। ঘটে যাওয়া অদ্ভুত ব্যাপারটা কিন্তু তখনও মাথার মধ্যে ঘুরছিল। সবই ঠিক আছে, কিন্তু জানলার ওপাশ থেকে আমাদের কথাগুলো শুনছিল কে? আর ব্যোমকেশ বাইরে গিয়ে যে কিছু একটা দেখেছে সেটা বুঝতেই পারছি, কিন্তু কি দেখেছে সেটা কিন্তু আমাদের খুলে বলেনি। খেতে বসে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে আরও নিশ্চিত হলাম। ব্যোমকেশের মুখটা সামান্য ছমছম। সে সবার সঙ্গে কথা বলছে, হাসছেও বটে, তবে মাঝে মাঝে তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে। ব্যোমকেশ কিছু একটা বুঝতে পেরেছে। খাওয়ার পরে আমরা বারান্দার কাছে গিয়ে বসলাম। সতীচরণবাবু কি কাজে ভেতরে ছিলেন। আমি ব্যোমকেশকে একা পেয়ে বললাম, কি ব্যাপার বলো তো? তখন ছুটে বেরিয়ে গেলে, তুমি অন্ধকারে কিছু দেখতে পাওনি, এ কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই তুমি কিছু দেখেছিলে। তার জন্য অনেক সময় আছে অজিত। কাল সকালে আমাদের ওই আশ্রমে একবার গিয়ে দেখতে হবে। গুরুদেব আর যেখানে যে সন্ন্যাসীরা আছে সেই সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে জানতে হবে সেই জ্বলন্ত সাধুর কথা। তোমার কি মনে হচ্ছে বলো তো? এতগুলো মানুষ তার মিথ্যে কথা বলবে না? তাহলে মানুষ মিথ্যে কথা বলবে তার তো কোনো মানে নেই না। হয়তো কেউ মিথ্যে কথা বলছে না, হয়তো এমন কিছু একটা লুকিয়ে আছে যেটা আসলে অন্যরকম কিছু। আর সেই কারণেই খটকা লাগাই সতীচরণবাবু আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন। না হলে একটা কথা ভেবে দেখো, যদি সতীচরণবাবু নিজে নিশ্চিত হতেন যে ওটা আসলে কোনো প্রেতাত্মার কাজ, তাহলে তিনি আমাদের এখানে ডেকে আনতেন কেন? আর তার চেয়েও বড় কথা, সতীচরণবাবু যদি ব্যাপারটা নিয়ে ভাবেন, তাহলে তিনি একবার হলেও ওই আশ্রমের কাছাকাছি গিয়ে জিনিসটা দেখার চেষ্টা করতেন। তার মানে তার মনেও কোনো একটা কৌতূহল আছে। কিন্তু তুমি কি দেখলে? আমি যা দেখেছি সেটাই আন্দাজ করেছিলাম, তোমায় পরে বলবো, তখন তুমি মনে করে ওই কাজটা করবে। এ কথা বলে ব্যোমকেশ আমায় একটা কথা বলল। সেটা শুনে আমি প্রথমে একটু অবাক হলে পরে বুঝতে পেরেছিলাম। আমার সাথে ব্যোমকেশকে আমি সে কাজটা করতেও বলেছিলাম। পরদিন সকালে আমি, ব্যোমকেশ আর বৌঠান এই তিনজন মিলে গ্রামের শেষের দিকের আশ্রমে আসি। সামনে থেকে কথাবার্তা শোনা যাচ্ছে। একজন লাল রঙের বসন পরা সাধু প্রবেশ পথের কাছে দাঁড়িয়েছিল। আমি বোধহয় ভাবলাম আমাদেরকে আটকাবে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেখে তিনি খুব খুশি হয়েছে। একটা হাসিও দেখা গেল তার মুখে। পরক্ষণে সে নিজের কাজে চলে গেল, অর্থাৎ আশ্রম সবার জন্য উন্মুক্ত। বৌঠান বলল, আশ্রমে তো তেমন কোনো পাহারা নেই যেমনটা হওয়ার কথা। ওই তো বোধহয় ওই সেই কালী মন্দির, যে মন্দিরের কথা সতীচরণের স্ত্রী বলেছিলেন। এখন কালী মন্দির হলেও ওটা একসময় কৃষ্ণ মন্দির ছিল। কতটা পরিবর্তন ভেবে দেখো। একসময় বৈষ্ণব সম্প্রদায় আশ্রমটা চালাতো, এখন তা বদলে গেছে কালী মন্দির আর শাক্ত সম্প্রদায়ের হাতে। যদিও এমনটা আমাদের দেশের অনেক জায়গাতেই ঘটেছে। আশ্রমের সন্ন্যাসীর সংখ্যা কিন্তু খুব একটা বেশি নেই। ওই একজনকে দেখলাম, আর একজন ওই মন্দিরের ভেতরে দুজন আছে। কজনই বা থাকতে পারে? কুড়ে ঘরগুলোর সংখ্যাও তো হাতে গোনা 5টা। কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছে এসে দাঁড়ালাম, আর তখনই দেখা গেল বেশ কয়েকজন দাঁড়িয়ে সেখানে। মন্দিরের ভেতরে চাতালের কাছে বসে আছেন আরও একজন। তার পরনের কাপড় কিন্তু লাল রঙের। তার রংটা আরও বেশি উজ্জ্বল লাগছে। সে মন্ত্র পড়ে চলেছে। মন্দিরের ভেতরে একটা কালী মূর্তি, আর তার চারপাশে পুজোর উপকরণ। একজন সন্ন্যাসী আমাদের দেখতে পেয়ে হাত জোর করে এগিয়ে এলেন আর বললেন, বলুন আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? ব্যোমকেশ বলল, আমরা আনন্দপুরে ঘুরতে এসেছি। এই মন্দিরের কথা শুনেই এই জায়গাটা দেখতে এলাম, কিন্তু রাতের বেলাতেও আরেকবার দেখে যাব ভাবছি। কি বলছেন কি আপনারা? গ্রামে এসেছেন, দিনের বেলা ঘুরবেন ফিরবেন, রাতের বেলা কেন বিপদে পড়তে যাবেন? রাতের বেলা গ্রামের অন্য যেখানে খুশি যান, কিন্তু আশ্রমের কাছাকাছি ভুলেও আসবেন না। এলে কিন্তু আপনারা নিজেরাই সমস্যায় পড়বেন। সমস্যা? কিসের সমস্যা? আচ্ছা, তার মানে আপনি কি ওই জ্বলন্ত সাধুর আত্মার কথা বলছেন? সন্ন্যাসী এবার এদিক ওদিক তাকিয়ে দেখল। তার বয়স কম, বুদ্ধিদীপ্ত চেহারা। সন্ন্যাসীদের যেমন হয় মুখ ভর্তি রুক্ষ দাড়ি আর চুলের জঙ্গল, তারও তেমনটাই হতে শুরু করেছে। তবে এখনো বাকি আছে। তার পরনে রক্তাম্বর, হাতে রুদ্রাক্ষের মালা। সে মন্দিরের কাছ থেকে আমাদের একপাশে সরিয়ে নিয়ে গেল। বলল, এখানে আসুন, এইখানটায় আসুন।
দেখুন, রাতের বেলা এই আশ্রমের আশেপাশে না আসাটাই ভালো। রাতের বেলা সত্যি সত্যি ওই জ্বলন্ত সন্ন্যাসীর প্রেতকে এখানে দেখা যায়। সত্যি বলতে আমরা নিজেরা পর্যন্ত এখনো রাতের বেলা বেরোতে ভয় পাই। কিন্তু আপনারা তো সন্ন্যাসী, শুনেছি সন্ন্যাসীদের অনেক রকম ক্ষমতা থাকে, আপনারা ভয় পান কেন? আমরা তেমন সন্ন্যাসী যাকে দেখা যায়, সে নিজেও সন্ন্যাসী ছিল। তাছাড়া এই আশ্রমেই তো তাকে মারা হয়েছিল। তার প্রেতাত্মা এখানেই থাকবে সেটাই স্বাভাবিক, কিনা? অনেকেই বলে আমাদের এই আশ্রমের মাঝে কোথাও একটা গুপ্তধন আছে, আর সেই গুপ্তধনের পাহারা দিয়ে চলেছে ওই সন্ন্যাসী। গুপ্তধনের কথাটাই প্রথমবার শুনলাম। ব্যোমকেশ বলল, কিন্তু সেই গুপ্তধন এখানে আছে কিনা সেই ব্যাপারে কি কোনো প্রমাণ আছে? যে ঘটনার কথা আপনি বলছেন তা তো প্রায় 200 বছর কিংবা তারও বেশি সময় আগেকার। এতদিন ধরে রাখা গুপ্তধন এখানে কি করে আসবে? আমি কোনো কিছুই জানি না, সবই শোনা কথা। তবে আমাদের এই আশ্রমের সন্ন্যাসীদের মধ্যে কয়েকজন তো রাতের বেলা জ্বলন্ত সাধুর প্রেতকে দেখতে পেয়েছেন, তাই তারা আর বাইরে বেরিয়ে আসার সাহস করতে পারেনি। আচ্ছা, আপনি নিজে কিছু দেখেছেন? সন্ন্যাসী মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। তারপরে মন্দির, আশ্রম এ সমস্ত ব্যাপারে আরও কিছুক্ষণ তাদের সঙ্গে কথা হলো ব্যোমকেশের। আমাকে আর বৌঠানকে হাতের ইশারায় চারপাশটা ঘুরতে বলেছিল ব্যোমকেশ। আমরা সেটাই করছিলাম। একদম পেছনের দিকে বেড়ার ধার দিয়ে পাশাপাশি 5টা কুঁড়ে ঘর, তার একপাশে আরও একটা কুঁড়ে ঘর। মন্দির আর ঘরগুলো বাদ দিলে আশ্রমের চৌহদ্দির মধ্যে আলাদা করে তেমন বিশেষ কিছুই নেই। বড় বড় কয়েকটা গাছ রয়েছে, এইটুকুই। উঠোনের একদিকে আমরা হেঁটে চলেছি। হঠাৎ বৌঠান বলল, ঠাকুরপো, ও কি তোমায় কিছু বলেছে? কাল রাতে তো আমায় বলছিল এই আশ্রমের মধ্যে কোনো একটা রহস্য আছে। তাও তো তোমায় বলেছে বৌঠান, আমায় তো একটা কথাও বলেনি। সত্যি সত্যি যে এখানে কিছু একটা আছে সেটা আমারও মনে হচ্ছে, কারণ এই আশ্রমকে ঘিরেই সমস্ত ব্যাপার। ওই সমস্ত সাধুর ব্যাপারটা গুপ্তধন নাকি আরও অন্য কিছু। কিন্তু প্রেতাত্মার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তো আর কিছুই করা যাবে না। আমরা উত্তর করলাম না। আমরা এদিকটা ঘুরতে ঘুরতে এগিয়ে চলেছি গেটের দিকে। এমন সময় ব্যোমকেশ এলো, বলল, আশ্রমের অনেকেই সেই জ্বলন্ত সন্ন্যাসীর প্রেতাত্মাকে দেখতে পেয়েছে, কিন্তু সমস্যাটা হলো সে প্রেতাত্মা কখনো কারোর ঘরে ঢোকেনি কিংবা কাউকে কোনো ক্ষতি করার চেষ্টাও করেনি। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে একটা ব্যাপার কিন্তু প্রমাণ হয় অজিত। অপরাধী যদি প্রেতাত্মা না হয়ে মানুষ হয়ে থাকে তাহলে মানুষের কাছাকাছি চলে গেলে তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর যদি সে মানুষ না হয়ে প্রেত হয় তাহলে তার মানুষের কাছাকাছি গেলেও ধরা পড়ার সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নেই। ব্যোমকেশের কপালে আবার চিন্তার ভাঁজ পড়েছে। আমি আর বৌঠান ঘুরে ঘুরে আশ্রমটা দেখে নিয়েছিলাম বেশ খানিকটা। ব্যোমকেশ কিন্তু আর কোনো কিছু দেখবার জন্য অপেক্ষা করল না। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্টভাবেই প্রমাণ করে দিচ্ছিল আসলেই এখানে কিছু একটা ব্যাপার ব্যোমকেশের মনে খটকা দিয়েছে। আমিও ভাববার চেষ্টা করলাম যে আসলে কি। ততক্ষণে মন্দিরের ভেতরের পুজো শেষ হয়ে গিয়েছিল। মন্দিরের দিক থেকে কয়েকজন সন্ন্যাসীর সাথে বেরিয়ে আসছিল প্রধান সন্ন্যাসী। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে এই হলো প্রধান। সে বেরিয়ে এসে আমাদের আগে যে সন্ন্যাসীর সঙ্গে কথা বলছিলাম তার সঙ্গে কি যেন কথা বললেন। তারপর সেই সন্ন্যাসী হাতের ইশারায় আমাদের সেখানে দাঁড়াতে বলল। আমরা দাঁড়িয়ে আছি। প্রধান মতো লোকটি এগিয়ে এলেন আমাদের দিকে। তারপর বললেন, হ্যাঁ, আপনাদের তো এইখানে আগে কখনো দেখিনি। এই আনন্দপুর গ্রামে আপনারা এসেছেন কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য একটাই, এই ঘুরে দেখা। তাছাড়া এই গ্রামের সতীচরণ বিশ্বাস বলে আমার একজন পরিচিত আছে, তার বাড়িতেই এসেছি। উদ্দেশ্য ছাড়া এই গ্রামে আসা যায় না বলে তো আমার জানা ছিল না। লোকটা আর চোখে তাকিয়ে রইল ব্যোমকেশের দিকে। তারপর সামান্য হেসে বলল, আপনি বোধহয় মনক্ষুণ্ণ হয়েছেন। আসলে আমাদের এই গ্রামে বাইরের লোক এলে আমরা একটু ভয় পাই। অনেকেই তো অনেক কিছু বিশ্বাস করেন না। অনেকেই রাতের বেলা কৌতূহলী হয়ে
এই আশ্রমের আশেপাশে থাকা সেই সাধুর প্রেতাত্মাকে দেখার জন্য এখানে চলে আসেন। তাই বাইরের কেউ এলে তার উদ্দেশ্য আমাদের জানা বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। বুঝতেই পাচ্ছেন, না হলে সমস্যা হতে পারে, তাতে আমাদেরও অসুবিধায় পড়তে হবে। একবার তো পুলিশ পর্যন্ত এসেছিল। চিন্তা করবেন না, রাতের বেলা আমরা এদিকে আসবো না। কিন্তু পুলিশ এসেছিল কেন? আর বলবেন না, রাতের বেলা পাশের গ্রামের কোনো একজন এ পথে এসেছিল। রাতের বেলা ওই সন্ন্যাসী প্রেতাত্মাকে দেখে ছুটে পালাতে গিয়ে সে গাছে ধাক্কা খেয়ে রীতিমতন আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকে। সে রাতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালবেলা গ্রামের লোকজন তাকে খুঁজে পায়। তারপর ডাক্তার কবিরাজ করে অনেক কষ্টে তার জীবন বাঁচানো হয়েছিল। সেই লোকটি আবার পুলিশের কাছে গিয়ে জানায় এই সমস্ত কথা। তাতেই ওই পুলিশ এসেছিল। পুলিশ এসে সত্যি সত্যি কিছু খুঁজে পেয়েছিল কি? কি কি খুঁজে পাবে বলুন তো? আরে তাকে কি আর খুঁজে পাওয়া যায়? সে আমাদের এই গোটা আশ্রমকে রক্ষা করছে, যাতে আশ্রমে কেউ কোনো ক্ষতি করতে না পারে। ইন্টারেস্টিং ব্যাপার। তার মানে ওই যে জ্বলন্ত সাধুর প্রেতাত্মাকে এখানে দেখা যায়, সে কে আপনি জানেন? এইবার প্রধান সন্ন্যাসীর মুখে হাসি ফোটে। হাতের ইশারায় তিনি বাকিদের চলে যেতে বললেন। আমরা এগিয়ে যাই বড় একটা গাছের কাছে। আশ্রমের চারপাশে বেশ কিছু পুরনো গাছ এবং তার তলায় বাঁশের মাচা মতো তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে দিনের আলো চারপাশটা বেশ পরিষ্কারভাবে দেখা যায়। বাঁশের মাচাগুলোও ফাঁকা। আমি আর বৌঠান একটু পাশে বসলেও ব্যোমকেশ আর প্রধান সন্ন্যাসী সেখানে বসে। বৌঠান আস্তে আস্তে বলল, আগেই বলেছিলাম এখানে এসে এসব ব্যাপারে না জড়িয়ে পড়তে। ওই ওই সন্ন্যাসীর চোখের দৃষ্টি দেখেছো ঠাকুরপো? কেমন যেন উজ্জ্বল, আর আর মুখটা কেমন, গোটা শরীরে রুদ্রাক্ষের মালা, পরনে রক্তাম্বর, কপালে তিলকটা যেন রক্তের মতো। আহা, তুমি চিন্তা করছো কেন বৌঠান? ব্যোমকেশ নিশ্চয়ই কিছু একটা ভেবে ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করেছে। অকারণে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ার মানুষ তার ব্যোমকেশ নয়। কথাটা যে মিথ্যে সে কথা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না ঠাকুরপো, এই আশ্রমের আশেপাশে সত্যি যদি সেই জ্বলন্ত সাধুর প্রেতাত্মাকে দেখা যায়, তাহলে আশ্রমের লোকেরা এখানে আছে কেন? কথাটা এতক্ষণ আমার মাথাতেই আসেনি। বৌঠানের কথা শুনে আমি নিজেও একটু অবাক হলাম। হতে পারে সন্ন্যাসীদের মধ্যে কোনো ক্ষমতা রয়েছে, সে ক্ষমতার উপর তারা বিশ্বাস করে। তাছাড়া এখানে মন্দির আছে, এ সমস্ত ব্যাপার নিয়ে হয়তো সাধুরা রাতের বেলা বাইরে থাকে না, এমন কিছু হতে পারে। মনে মনে নিজেই ভেবে চললাম। শুধু বৌঠানকে ব্যোমকেশের মতো বলতে শুনলাম, আশেপাশে আর কোথাও কিছুই নেই যেই আশ্রমের, সেই আশ্রমের আশেপাশে জ্বলন্ত সাধুর প্রেত ঘুরে বেড়াবেই বা কেন? তাহলে কি গুপ্তধন কিংবা এই আশ্রম পাহারা দেওয়ার ঘটনাটা সত্যি? যদি গল্পটা সত্যি না হয় তাহলেই বা কি? আমি সামনে তাকিয়ে দেখি ব্যোমকেশ এই সাধুর সঙ্গে কথা বলে চলেছে। সাধুই কথা বলছে আর ব্যোমকেশ একভাবে তার কথা শুনে চলেছে। ব্যোমকেশকে এমন মন দিয়ে কথা শুনতে আমি খুব কমই দেখেছি। দুপুরে মাধবী দেবীর হাতে রুই মাছের ঝোল, পাকা আমের আচার আর রুই মাছের মাথা দিয়ে করা মুগের ডাল দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়ার সময় তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে বসলাম বারান্দার বসবার ঘরে। সতীচরণবাবু আমাদের দিকে তাকিয়ে, বারান্দায় একটু বসেছি, একটু পরেই ঘুমোতে যাব। সতীচরণবাবু বললেন, ব্যোমকেশবাবু, আশ্রমে গিয়ে কিছু পেলেন? পেলাম। আপনাদের ওই জ্বলন্ত সাধুর একটা গল্প আছে, সেই কথাটা তো আপনি আমায় সেভাবে বলেননি। ওই আশ্রমের প্রধান সন্ন্যাসীর কাছ থেকেই গল্পটা শুনলাম। আসলে ও জ্বলন্ত সাধুর প্রেতাত্মার ব্যাপারে অনেকেই অনেক কথা বলে থাকে। অনেকে বলে থাকে যে সাধুদের দলেই ছিল, তারপর কোনোভাবে ওখান থেকে হারিয়ে গিয়েছে, কিংবা ওই সাপের কামড়ে কিংবা অন্য কোনো উপায়ে মরেছে।
কিন্তু আপনি কি শুনলেন? এরপর বোমকেশ সেই সাধুর কাছ থেকে যে গল্পটা শুনেছে সেটাই বলতে লাগলো। আজ থেকে 200 বছর আগে এই মন্দিরটা তৈরি হয়েছিল। তখন মন্দিরটা ছিল কৃষ্ণ মন্দির, আনন্দপুর গ্রাম থেকে, এবং সে ছিল একজন জমিদার। সেই জমিদারের উদ্যোগেই এই অংশে কৃষ্ণ মন্দির প্রথমে তৈরি হয়। তখন বেশ কিছু বৈষ্ণবের দল ওই কৃষ্ণ মন্দিরকে আশ্রয় করে তার আশেপাশে বসবাস শুরু করে। আশ্রমের মতো নয়, তবে ছোট এলাকার মতো তৈরি হয়েছিল সে জমিদারের অধীনে। এটি 200 বছর আগের কথা। তখন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল একটা সোনার কৃষ্ণ মূর্তি। তারপর প্রায় বছর 50 পরে জমিদারের হাত বদল হয়, এবং যেই জমিদার এর পরে এই জায়গাটা হাতে পায় তিনি বৈষ্ণবদের একেবারেই পছন্দ করতে পারতেন না। তিনি ছিলেন কালীর ভক্ত। তাই ওখান থেকে বৈষ্ণবদের সবাইকে তাড়িয়ে দিয়ে কৃষ্ণ মন্দির ভেঙে ফেলার চেষ্টা করেন। গভীর রাতে জমিদারের লেঠেল এবং বাকি লোকেরা লোকেদের ওপর আক্রমণ করে। বৈষ্ণবরা নিরস্ত্র, তারা অহিংসার পথে ছিল, তাই তারা সরাসরি আত্মসমর্পণ করে। বৈষ্ণবদের মধ্যে যে প্রধান ছিল তার নাম ছিল হরিনারায়ণ। সে জমিদারের মুখোমুখি হয়ে বলল, জমিদার মশাই, আপনি বললে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু ওই মন্দির আপনি ভাঙবেন না। তোমার কথায় আমি ওই মন্দির ভাঙা থেকে বিরত থাকতে পারবো না। ওই মন্দির আমি ভাঙবই। আমার জমিতে কোনো কৃষ্ণ পূজা হবে না। আমার জমিতে শুধু হবে মা কালীর পূজা। তোমরা যদি তা করতে পারো তাহলে তোমরা সকালে এখানে থাকতে পারো। আমি তোমাদের আবার নতুন করে কালী মন্দির তৈরি করিয়ে দেব। তোমাদের অন্ন বস্ত্রের কোনো অভাব থাকবে না। আমরা এ কাজ করতে পারি না। জন্ম থেকে কৃষ্ণের পূজা করে এসেছি, এখন তা বদলাতে পারবো না। তবে জমিদার মশাই, আপনি মনে রাখবেন, কালী আর কৃষ্ণ দুই কিন্তু এক। যদি তোমরা তা করতে না পারো তাহলে তোমাদের সবাইকেই মন্দির ছেড়ে চলে যেতে হবে। ওই মন্দির আমি ভাঙবো, তারপর সেখানে নতুন মন্দির তৈরি করব। তোমাদের সকলকে আমি প্রাণে মারব না। আজকের রাতটা তোমাদের সময় দিচ্ছি, তোমরা এখান থেকে চলে যাও। একটানা কথাগুলো বলে চলেছিল বোমকেশ। এবার আমি প্রশ্ন করলাম, তারপর কি হলো? এই গল্প আমিও যেন খানিকটা শুনেছি। তারপর তারপর বোধহয় জমিদার মশাই ওদের সবাইকে সেখান থেকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিলেন। ওইখানেই ছিল আসল গল্প। সেই রাতেই জমিদার মশাই সেই হরিনারায়ণ নামের বৈষ্ণব এবং বাকিদের সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন। কিন্তু তার কেমন যেন একটা সন্দেহ হয়েছিল, তাই তিনি তার লাঠিয়ালদের আশেপাশেই লুকিয়ে থাকতে বলেন। রাতের বেলা অন্যান্য বৈষ্ণবরা যখন মন্দির ছেড়ে চলে যাওয়ার জন্য নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়, তখন মন্দির ছেড়ে যেতে রাজি হয় না হরিনারায়ণ। শেষে ওই সোনার কৃষ্ণ মূর্তি এবং কৃষ্ণ মন্দির থেকে তুলে নেয়। মন্দির ভাঙা হোক, কিন্তু দেবতার যেন কোনো অপমান না হয়, সেই মূর্তি নিয়ে সে রাতের অন্ধকারে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল। কিন্তু জমিদারের লাঠিয়ালের চোখে সে পড়ে যায়। যখন সে কিছুতেই মূর্তি ছাড়তে রাজি না হয়, তখন জমিদারের কথাই লাঠিয়ালরা তার উপর আক্রমণ করে। অন্যান্য বৈষ্ণবরা হরিনারায়ণের সাথ দেয়নি। প্রাণ দিয়ে তারা কখনোই কৃষ্ণমূর্তিকে বাঁচাতে চায়নি। তাদের কথা ছিল সেখান থেকে অন্যত্র চলে গিয়ে তারা আবার কোনো মন্দিরে কিংবা মূর্তির প্রতিষ্ঠা করবে। আনন্দপুর থেকে অন্য কোথাও চলে গেলেও তারা নিশ্চয়ই এমন কোনো জমিদারকে খুঁজে পাবে যে কৃষ্ণ ভক্ত কিংবা যার অনুগ্রহে তারা কৃষ্ণ মন্দির তৈরি করতে পারবে। কিন্তু হরিনারায়ণ মাঝখানে বিপাকে পড়ে যায়। হরিনারায়ণের কি হয়েছিল সে কথা শেষ পর্যন্ত কেউ বলতে পারে না। কিন্তু ওই প্রধান সন্ন্যাসী যখন আপনাকে এত কিছু বলেছে, তার মানে সে নিশ্চয়ই ওই হরিনারায়ণের ব্যাপারে কিছু বলেছে। সঠিকভাবে সে কিছু বলতে পারেনি, তবে একটা কথা সে জানিয়েছে। হরিনারায়ণের সেই রাতে কি হয়েছিল সে কথা কেউ জানে না। বাকি বৈষ্ণবরাও সেই রাতে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। জমিদার সেই রাতেই কৃষ্ণ মন্দির ভেঙে দেয়। মূর্তির কি হয়েছিল কিংবা সেই সাধু কোথায় গিয়েছিল সে ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। অনেকেই বলে সেই সাধু মূর্তি নিয়ে ওই এলাকার আশেপাশেই কোথাও আত্মগোপন করেছিল। আবার অনেকে বলে সেই সাধুকে মেরে ওই মূর্তি জমিদার কোথাও মাটিতে পুঁতে দিয়েছিল। তবে ওই প্রধান সন্ন্যাসী একটা কথা বলেছিল, এরপরে যখন ওই এলাকায় এই কালী মন্দির প্রতিষ্ঠা হয়, তারপরে মাঝে মাঝে ওই সাধুর মৃতদেহ দেখতে পাওয়া যেত।
তার কোলের কাছে কিছু একটা ধরা থাকতো। তাই আমার মনে হয় আজ থেকে অনেক বছর আগে সেই রাতে জমিদার এবং তার লোকেরা ওই সাধুকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। কৃষ্ণমূর্তি হাতে নিয়ে সে এখানেই মরেছিল। তাই হয়তো সে আবার মাঝে মাঝে ফিরে আসে। কিন্তু যদি কোনো এক সময়ের জন্য মনে করে নিলাম ওই অর্ধদগ্ধ সাধক যাকে দেখা যায় সে আজ থেকে 200 বছর আগে হারিয়ে যাওয়া সেই হরিনারায়ণ, তাহলে 200 বছর আগে সে দেখা দিল না কেন? তুমি ভুলে যাচ্ছ অজিত, 2 বছর আগে ওই সন্ন্যাসীর আখড়াতেই কিন্তু একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কথা নিশ্চয়ই সতীচরণবাবু জানেন। আমি অবাক হয়ে তাকালাম সতীচরণবাবুর দিকে। একটা অবাক বিষয় নিয়ে তিনি বললেন, কিন্তু হরিনারায়ণের হারিয়ে যাওয়ার আগে যে ওই আখড়াতে আরো একটা ঘটনা ঘটেছিল, সে কথা আপনি কি করে জানলেন? ব্যোমকেশের মুখে একটা রহস্যময় হাসি। বলল, আপনি আমায় প্রায় বছরখানেক আগে একটা চিঠি দিয়েছিলেন। তখন ওই খবরের কাগজে একবার এই জায়গা সম্পর্কে পড়েছিলাম। তারপরে সামান্য খোঁজখবর আমিও রেখেছি সতীচরণবাবু। খোঁজখবর না নিয়েই হঠাৎ করে এখানে এসে পড়েছি, এটা আশা করি তুমি অজিত ভাবছ না। তখনই মনে পড়ল যে সেদিন ব্যোমকেশকে দেখেছিলাম একটা বই পড়তে। সাধু সন্ন্যাসী এই ধরনের কিছু একটা ব্যাপারে ছিল। তার মধ্যে বোধহয় পুরনো কোনো ইতিহাসের কথা ছিল। অবাক হয়ে বললাম, তার মানে তুমি সেদিন ওই সাধুদের নিয়ে যে বইটা পড়ছিলে সেটা? 200 বছর আগে শান্তিনিকেতন এবং তার আশেপাশের এই সমস্ত এলাকা নিয়ে বৈষ্ণব এবং শাক্ত 2 ধরনের সাধুদের মধ্যে বেশ কিছু বিরোধ এবং সহযোগিতার ব্যাপার নিয়ে স্থানীয় একজন লেখক একটি বই লিখেছিলেন। সেই সম্পর্কে পড়েছিলাম। তবে এই গ্রামে 2 বছর আগে যেটা ঘটে যায় তার জন্য ওই বইয়ের প্রয়োজন ছিল না। যে সাধুর সঙ্গে আমার আজ কথা হয়েছে আরও এক গুরুদেব ওইখানেই থাকত। 2 বছর আগে হরিনাথ নিরুদ্দেশ হওয়ার আগে হঠাৎ করে সেই সাধুও নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। অনেকেই বলে সে হিমালয়ের দিকে নাকি চলে গিয়েছিল। কিন্তু ওই সাধুদের মধ্যেও অনেকেই সে কথা বিশ্বাস করে না। এক রাতের মধ্যেই হঠাৎ করে সে উধাও হয়ে গিয়েছিল। তার নাম ছিল রঘুবীর। আনন্দপুর জায়গাটা খুব যে একটা বড় নয় সেটা আগেই বলেছি। গ্রাম্য জায়গা, মফস্বল যাকে বলে তেমনও নয়। তাই এখানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বাকি সমস্ত কিছু দিকেই সামান্য সমস্যা রয়েছে। আমরা এখানে আসার পর বেশ কয়েকটা দিন কেটে গেছে, আর এই কয়েকটা দিনের মধ্যে ব্যোমকেশ আর আমি ঘোরাঘুরি করে ওই আশ্রমের ব্যাপারে বেশ কিছু তথ্য জোগাড় করতে পেরেছি। আজ সন্ধেবেলা হরিশ্চন্দ্রের বাড়িতে আসবার কথা আছে। এই বাড়িতে ব্যোমকেশ এসেছে শোনার পরে হরিশ্চন্দ্রের মনে বেশ কৌতূহল অনুভব করছে। তাছাড়া হরিশ্চন্দ্রই শেষবার আশ্রমের কাছের ব্যাপারটা দেখতে পেয়েছিল। হরিশ্চন্দ্রের সঙ্গে কথা বলে ব্যোমকেশ যে কিছু খুঁজে বার করতে পারবে সে ব্যাপারে আমি নিশ্চিন্ত, কারণ এর মধ্যে ব্যোমকেশ নিজেই আশ্রমের ইতিহাস এবং এই আনন্দপুরের ব্যাপারে অনেক কিছুই জেনে ফেলেছে, যেগুলো আমার পক্ষেও জানা সম্ভব ছিল না। এমনকি সতীচরণবাবু এখানকার বাসিন্দা হয়েও তিনি জানতেন না। সেদিন ব্যোমকেশ আর সতীচরণবাবু কোথাও যেন বেরিয়ে গিয়েছিলেন। আমি আর বৌঠান মাধবী দেবীর সঙ্গে বারান্দায় গল্প করছি। এমন সময় মাধবী দেবী বললেন, তুমি বিশ্বাস করবে না ভাই, আমি কতবার ওনাকে বলেছি আমার আর এসব একদম ভালো লাগে না। এখান থেকে অন্য কোথাও গিয়ে একটা থাকার ব্যবস্থা করলেই তো হয়। কতদিন আর এইভাবে এরকম ভয় ভয় থাকা যায় বলো তো? কিন্তু আমার এসব সত্যি বিশ্বাস হয় না। তাছাড়া ও যখন ব্যাপারটা দেখছে তখন আশা করি নিশ্চয়ই কিছু একটা বের করা যাবে। আরে এ তো তোমার চোর ডাকাতের ব্যাপার নয় যে গোয়েন্দা কিছু করতে পারবে। এগুলো ভূতের ব্যাপার। ভূতের ব্যাপারে উনি কি করতে পারবে বলুন তো? আমার তো এখনই কেমন ভয় হয়। তাছাড়া ওই হরিশ্চন্দ্র যখন আমাদের বাড়িতে এসে ব্যাপারটা বলল তখন তো আমি সেখানেই ছিলাম। আজকেও সন্ধ্যেবেলা আসবে, ওর মুখে শুনলে তুমি সবটাই বুঝতে পারবে ভাই। প্রথমে আমারও মনে হয়েছিল যে ব্যাপারটার মধ্যে কিছু একটা আছে, কিন্তু ব্যোমকেশ যতই ব্যাপারটা গভীর পর্যন্ত খুঁজে বার করছে ততই কিন্তু আমার মনে হচ্ছে আসলে ভৌতিক বলে কিছুই নেই। শুধু জ্বলন্ত সাধুর প্রেতাত্মার ব্যাপারটাই কেমন যেন খটকা জাগাচ্ছে। অনেকেই তাকে দেখেছে অজিতবাবু, আপনি বুঝতে পারছেন না। অমন আগুনে পুড়তে থাকা জলজলে একটা দেহ, যার গোটা শরীর একেবারে আগুনে পুড়ে লাল হয়ে গেছে। হরিশ্চন্দ্র তো নিজের চোখে দেখেই তারপর বলেছে। আমি না হয় দেখিনি, আমি ওসব দেখলে কি আর বাড়ি পর্যন্ত আসতে পারতাম?
পাশের গ্রামের ওই লোকটার মতো হয়তো ছুটতে গিয়ে গাছে ধাক্কা খেয়ে কিংবা জলকাদায় পড়ে একেবারে হাত পা ভাঙতাম। লোকজন মরেনি সে কথা ঠিক, কিন্তু অনেকেই তো ভয় পেয়েছে বা নানা সমস্যায় পড়েছে। বুঝতে পারছিলাম যে মাধবী দেবী কিছুতেই ব্যাপারটা অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন না, কিন্তু বৌঠান এর মধ্যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে। হয়তো রাতের বেলা ব্যোমকেশের সঙ্গে এ বিষয়ে কিছু কথাও হয়েছে। দেখো ভাই, উনি না ফেরা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। তাছাড়া উনি বলেছেন আজ সন্ধ্যাবেলা ফিরে এলে হরিশ্চন্দ্র বাবুর সঙ্গে কথা বলে এ ব্যাপারে কিছু একটা জানাবেন। আমার মনে হয় ওরা কোনো একদিন রাতের বেলা ওই আশ্রমে যাওয়ার কথা ভেবেছে। এ কথায় যেন বাজ পড়ল মাধবী দেবীর মাথায়। চোখ কপালে তুলে আমাদেরকে বারণ করতে লাগলেন ওখানে যাওয়ার জন্য। ব্যোমকেশ ও সতীচরণবাবু ফিরে এলেন সন্ধ্যার দিকে। তাদের সঙ্গে এলেন হরিশ্চন্দ্রবাবু। আমাদের সন্ধ্যের আড্ডাটা বসলো বারান্দার কাছে। হরিশ্চন্দ্রের বয়স সতীচরণবাবুর থেকে অনেকটাই কম। ব্যোমকেশকে দেখে এবং তার সঙ্গে কথা বলে সে বেশ আপ্লুত হলো। হরিশ্চন্দ্রবাবু বললেন, ব্যোমকেশবাবু, আপনার কথা সতীচরণ বাবুর কাছে অনেক শুনেছি। তাছাড়া কলকাতার দিকে যদি একবার যাইনি সে কথা নয়, নানা কাজে আমার ওখানে যেতে হয়। তা আপনার কথা সেখানে শুনতে হয়েছে। আপনি যে সত্যি এখানে আসবেন তা ভাবতে পারিনি। আপনার মতো বিখ্যাত গোয়েন্দা আমি খুবই কমই দেখেছি। গোয়েন্দা আমি নই হরিশ্চন্দ্র, আমি আসলে সত্যটাকেই খুঁজি মাত্র, এই অনুসন্ধান করার চেষ্টা করি। কিন্তু আপনার ব্যাপারটা ঠিক কী হয়েছিল বলুন তো? 2 মাস আগেই তো আপনি রাতের বেলা মাধবপুর থেকে ফেরার সময় ওই আশ্রমের কাছে ঠিক কী দেখেছিলেন বলুন তো? সেই রাতের কথা আমি একেবারেই মনে করতে চাই না, কিন্তু কি করব যে বুঝতেই পারছেন, আপনি মনে করিয়েছেন। সেদিন বিকেলে একবার বৃষ্টি হয়েছিল। আমার আগে ভাগে ফেরার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কোনো একটা কারণে দেরি হয়েছে। সন্ধেবেলা সেখান থেকে বেরিয়েছি। এইখানে ঢুকতে ঢুকতে 9টার বেশি বেজে যায়। এত রাতে গ্রামের লোকেরা জেগে থাকে না, সে কথা আপনাদের আলাদা করে বলার দরকার পড়ে না। দেখেছেন তো, এদিকে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। সন্ধে হওয়ার একটু পরপরই এখানকার সমস্ত ব্যবস্থা বন্ধ হয়ে যায়। রাত নেমে যায়। গরুর গাড়িতে করে 10টা নাগাদ প্রায় ওই আশ্রমের কাছাকাছি এসে পৌঁছেছি। ঠিক এমন সময় গরুর গাড়ির গাড়োয়ান বলল, ওই আশ্রমটা তো বাবু এ পথেই, ও পথ দিয়ে গেলে হয় না? আমি বরং গাড়িটা ঘুরিয়ে নিই, ওই যে ওই পথ দিয়ে আসি। গাড়োয়ান বলেছিল যে গ্রামে ঢোকার আরেকটা পথ আছে, কিন্তু সেটা সম্পূর্ণ অন্য দিক থেকে। ওদিকের পথ ধরে ঢুকতে নাকি অনেক সময় লেগে যাবে। তাই বললাম, আরে চিন্তা করো না, চলো, তাড়াতাড়ি চলে যাবো। আর কোনো চিন্তা নেই, এইটুকুর জন্য আবার এতটা পথ ঘুরতে যাবে? হ্যাঁ, তাছাড়া যাওয়ার সময় আশ্রমের দিকে না তাকালেই হলো। গাড়োয়ান কিন্তু প্রথমে আমার কথায় রাজি হয়নি, পরে জোরাজুরি করার পর রাজি হয়ে গেল। তারপর আশ্রমের সামনের পথের কাছে এসেছি। একটা কাদা মতো গর্তের ভেতর হঠাৎ করে গরুর গাড়ির চাকাটা গেল ঢুকে। গরু দুটো প্রথমে টানলো, তারপরে উঠতে না পেরে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি ডান দিকে তাকিয়ে দেখি সেই আশ্রমের কাছে এসে আমরা দাঁড়িয়ে আছি, আর তার সামনের দিকটা ফাঁকা। দূরের দিকে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের বাইরের দিকে হ্যারিকেন জ্বলছে, বড় বড় কয়েকটা গাছ রয়েছে। তখন কিন্তু কিছু চোখে পড়ল না। গাড়ি থেকে নেমে গাড়োয়ানকে সাহায্য করার চেষ্টা করি। তারপর দুজনে মিলে গরুর গাড়ির চাকায় হাতটা লাগিয়ে কোনো রকমের ধাক্কা দিয়ে তুলি। এমন সময় তাকিয়ে দেখি একটা বড় গাছের তলা থেকে আমাদের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে একটা ছায়া মূর্তি। গোটা শরীরে আগুন লেগে গেল, যেমন যেমন হলদে আর লালচে একটা ভাব থাকে, ঠিক তেমনই সেই মূর্তি দাউ দাউ করে চলছে, সোজা আসছে এই দিকেই। চারপাশে অন্ধকার থাকার জন্য তাকে ভালোভাবে দেখাই যায়নি। প্রথমে তো আমি দেখেছিলাম, তারপর গাড়োয়ান দেখে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে ওঠে, বাবু বাবু ওইদিকে দেখুন, ওইদিকে দেখুন। আমি সামনের দিকে তাকিয়ে দেখি গরুর গাড়ির গাড়োয়ানও তাকে দেখতে পেয়েছে। সে আর আমি তাড়াহুড়ো করে চাকা তোলার জন্য চেষ্টা করতে লাগলাম। আমরা চাকা তোলার ব্যবস্থা করছি, আর মাঝে মাঝে তাকিয়ে দেখছি সেই জ্বলন্ত প্রেত আমাদের দিকে হাঁটতে হাঁটতে আসছে। গাড়োয়ান তো ভয় গরুর গাড়ির চাকা তোলার কথাই ভুলে গেছে। আমি কোনো রকমে ধাক্কাধাক্কি করতে করতে গরুর গাড়িগুলো যেন একটু স্বতন্ত্র হতে উঠল। তাদের টানাটানিতে সেই চাকাটা উঠেছিল। আমি যখন গাড়ির উপরে উঠে বসতে যাবো, ঠিক তখনই দেখি একদম বাঁশের বেড়ার কাছাকাছি সেই প্রেত মূর্তি এসে পড়েছে। আকাশে মেঘ ছিল, তবে অল্প চাঁদের আলো মাঝে মাঝে দেখা যাচ্ছিল। সেই চাঁদের আলো তার গায়ের উপর পড়তে দেখতে পেলাম
তার হাত দুটো দেখতে পেয়েছিলেন? ব্যোমকেশের এমন প্রশ্নে আমরা সকলেই কেমন যেন চমকে উঠে তার দিকে তাকালাম। ব্যোমকেশের মুখ কিন্তু স্থির। হরিশ্চন্দ্র বলল, কি বলছেন ব্যোমকেশবাবু? হাত? কিন্তু হাত মানে সে কথাটা তো তখন সেভাবে মাথায়। হাত দুটো আপনি দেখেছিলেন, আর যে কারণেই হোক সেটা আপনার খেয়ালে পড়েনি। কিন্তু হাত দুটো ঠিক কিভাবে ছিল বলুন তো? বুকের কাছে নাকি দুই পাশে? সাধারণত শুনেছি প্রেতাত্মা তার হাতটা সামনের দিকে বাড়িয়ে আসে তার শিকারকে ধরার জন্য। এক্ষেত্রেও কি সেই জ্বলন্ত সাধুর প্রেতাত্মা সেটাই করছিল, নাকি অন্য কিছু? হরিশ্চন্দ্রবাবু অনেকক্ষণ মনে করার চেষ্টা করলেন। তারপর বোধহয় তার মনেই পড়ে গেল। ব্যোমকেশ ঠিক যেমনভাবে বলেছিল, তার হাত দুটো তার বুকের সামনের দিকে জড়ো করা ছিল। সতীচরণবাবু এবার বুঝতে পারলেন ব্যোমকেশ কেন এমন কথা বলছে। হরিশ্চন্দ্র মিথ্যে কথা বলার ছেলে নয়। ব্যোমকেশ বলল, হরিশ্চন্দ্রবাবু যে মিথ্যে কথা বলছেন তা আমি মনে করি না, কিন্তু আমার মনে হচ্ছে যেটা তিনি যেমনটা দেখেছিলেন আসলে তেমনটাই বলেছেন। তার মানে আপনি স্বীকার করছেন ব্যোমকেশবাবু, হরিশ্চন্দ্রবাবু যেটা দেখেছেন সেটাই সত্যি, অর্থাৎ জ্বলন্ত সাধুর প্রেত রয়েছে? হরিশ্চন্দ্রবাবুর কথা আমি অবিশ্বাস করছি না। গ্রামের লোকেরাও যে এমন কিছু দেখেছে সেটাও আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি যেটা আসলে জানতে চাইছি সেটা হলো, ওই সাধুর প্রেতাত্মা শুধুমাত্র আশ্রমের চৌহদ্দির মধ্যেই থাকে কেন? তার বাইরে আসে না কেন? আর যদি সে প্রেতাত্মা হয় তাহলে সে কারোর ক্ষতি করার চেষ্টা করলো না কেন? হয়তো সে প্রেতাত্মা কোনো ক্ষতি করতে চাইছে না, এমন কিছু করতে চাইছে যেটা আমরা এখনো বুঝতে পারছি না। এটাই হলো আসল কথা। দেখুন, হরিশ্চন্দ্রবাবু ও সতীচরণবাবু, আমি আপনাদের কথাই কোনো বিরোধিতা করছি না। আপনারা যে মিথ্যে কথা বলছেন সে কথাটাও আমি বলছি না। আপনারা যা দেখেছেন সেগুলো ঠিক, কিন্তু আমি যা বলছি সে কথাটাও কিন্তু মিথ্যে নয়। ওই আশ্রম এবং ওই জ্বলন্ত সাধুর প্রেতাত্মা, এই সব কিছুর মধ্যে এমন একটা কিছুর যোগাযোগ আছে যেটা আমরা ধরতে পারছি না। কিন্তু হরনাথ, মানে প্রথম যে সাধু ওই আশ্রম থেকে নিরুদ্দেশ হয়েছিল, সেই তো প্রথম ভয় পেয়েছিল। তাছাড়া তুমি রঘুনাথ বলে কারো একজন কথা বললে, যে ওই প্রধান সন্ন্যাসীর গুরুদেব ছিল। এদের দুজনের নিরুদ্দেশের কারণ খুঁজে বার করতে পেরেছ? ব্যোমকেশ চুপ করে রইল, কিছু বলল না। হঠাৎ করে মাথার মধ্যে খেই বদলে নিয়ে সে বারান্দা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, সতীচরণবাবু, আজ রাতটাই তৈরি থাকবেন। আমরা আজ রাতে ওই আশ্রমের কাছেই যাব। কয়েকটা দিন ধরে যা তথ্য জোগাড় করেছি তার সব কিছুরই পরিসমাপ্তি ওই আশ্রমের কাছেই ঘটবে। আজ রাতে যদি আপনাদের সাহস থাকে তাহলে আমার সঙ্গে আসবেন, আর যদি না থাকে তাহলে আমার জন্য অপেক্ষা করবেন। আমাদেরকে একথা বলেই ব্যোমকেশ কোথায় যেন বেরিয়ে গেল। আমরাও ওর মুখ চর্চাই করতে লাগলাম। তবে বুঝতে পারলাম বৌঠান আর মাধবী দেবী ভীষণ ভয় পেয়েছেন। মাধবী দেবী বলেই ফেললেন, আমি স্থির জানতাম ব্যোমকেশবাবু এমন কিছু একটা করবেন। বিশ্বাস করুন আর না করুন, ওই আশ্রমের কাছে রাতের বেলা যাওয়া কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। ব্যোমকেশ ফিরে এলো অনেকটা পরে। ততক্ষণে আমাদের রাতের খাবার সমস্তটা তৈরি হয়ে গেছে। ব্যোমকেশ ফিরে এসে একটা কথাও বলল না। রাতের খাবার খেয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হরিশ্চন্দ্রবাবু এসে হাজির হয়ে বললেন, সত্যি বলতে ব্যোমকেশবাবু, ওই আশ্রমের ব্যাপারটা যে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি তা নয়। কলকাতায় যাতায়াত করি, অনেকের মুখে অনেক কথাই শুনি, তাই আমাদের এই গ্রামে রাতের অন্ধকারে ওই আশ্রমের ভৌতিক ব্যাপারটা আমার মাঝে মাঝে খটকা লাগায়। আজ রাতে আপনি যখন আছেন তখন সাহস করে একবার দেখিয়ে আসি। তুমি কি কথা বলছো হরিশ্চন্দ্র? তুমি নিজেও সে রাতে ওখান থেকে এমনভাবে পালিয়ে আসার পরেও আবারও ওখানে যেতে চাইছো? এখন তো ব্যোমকেশবাবু আছে, সেদিন ব্যোমকেশবাবু থাকলে হয়তো আমি নিজে ভরসা পেতাম। আসলে ও রাতের অন্ধকার অবস্থা পরিস্থিতি আমাদের ভয় পেতে বাধ্য করে। সতীচরণবাবু, না হলে তেমন কিছু হতো না। ব্যোমকেশ যেন মুখে কুলু পেটে বসে আছে। শুধু সতীচরণবাবু আর হরিশ্চন্দ্রবাবুর মধ্যে বাকপিতণ্ডা মিটে যাওয়ার পর ও বলল, আমরা একটু পরেই বেরিয়ে পড়ব। তবে হ্যাঁ, আমাদের কাছে কিন্তু হেরিকেন কিংবা ওই জাতীয় কিছুই থাকবে না। এর আগে যারা ভয় পেয়েছিল তাদের মধ্যে কারোর কাছে কি টর্চ জাতীয় কিছু ছিল? হরিশ্চন্দ্রবাবু উত্তর করতে পারলেন না, তবে মাথা নাড়িয়ে না জাতীয় শব্দটাই বোঝালো। সবার কাছে হ্যারিকেন ছিল, কিন্তু টর্চ জাতীয় কোনো কিছু ওদের কাছে ছিল না। আমরা যখন বেরোবো তখন বৌঠান ব্যোমকেশের সঙ্গে বেশ কিছুক্ষণ কি যেন কথা বলল।
মাধবী দেবী রীতিমতো ভয় পেয়েছেন। তিনি সতীচরণবাবুকে বারবার বারণ করেছেন ওখানে না যাওয়ার জন্য, কিন্তু সতীচরণবাবু তার কথার বাইরে যেতে পারছেন না। তিনি বললেন, তুমি বুঝতে পারছো না, ব্যোমকেশ বাবু এখানে এসেছে আমার কথাই। তাই বিপদের মধ্যে তিনি যদি পড়েন, আর সেখানে আমার না থাকাটা অশোভনীয়। তাছাড়া আমি তার সঙ্গে থাকলে কোনো হঠকারিতা থেকে তাকে আমি আটকাতে পারবো। বলা তো যায় না, কোনো বিপদে পড়লে যদি কোনো সাহায্য করতে পারি, ছোটখাটো হলেও। বেরোনোর আগে বেশ খানিকটা সময় আমাদের লেগে গেল। তারপর মাধবী দেবী আর বৌঠানকে ঘরে রেখে আমরা 4 জন বাইরে বেরিয়ে এলাম। আনন্দপুর গ্রামের আকাশটা তখন অন্ধকারে ঘুটঘুট করছে। চারপাশে ভালো করে কোনো কিছু দেখাও যায় না, আর গোদের ওপর বিস্ফোরার মতো আজকের দিনটা অমাবস্যার কাছাকাছি। আশ্রমের বাইরের দিকে যেখানে গ্রামের পথটা চলে গেছে, তার উল্টো দিকে বেশ কয়েকটা বড় বড় গাছ। তার আড়ালেই আমরা বসেছিলাম। একদিকে আমি, সতীচরণবাবু, আর অন্যদিকে ব্যোমকেশ আর হরিশ্চন্দ্রবাবু। হরিশ্চন্দ্রবাবুর বক্তব্য নাকি তাকে নাকি ব্যোমকেশের বেশ কাজে লাগবে, তাই ব্যোমকেশ তাকে নিয়ে সামনের দিকের গাছটার কাছেই বসেছিল, যেখান থেকে সোজাসুজি আশ্রমের চৌহদ্দির মধ্যে বাঁশের বেড়া আর ছায়ার দিকটা দেখা যায়। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকেও দেখা যায়, তবে একটা গেট থেকেই একটু দূরের দিকে। সতীচরণবাবু বললেন, হরিনাথ নিরুদ্দেশ হবার পরেই আমার প্রথম খটকাটা লেগেছিল অজিত বাবু। এতগুলো লোক থাকতে হঠাৎ করে হরিনাথ নিরুদ্দেশ হলো কিসের জন্য? তারপরে 2 বছর কেটে গেল, আশ্রম থেকে কারোর কোনো নিরুদ্দেশ হওয়ার কিন্তু খবর টবর সেরকম পাওয়া গেল না। খটকাটা একটা থেকেই যায় অজিত বাবু, কিন্তু তাই বলে অদ্ভুত অলৌকিকের সঙ্গে লড়াই কি করে করব সে কথা তো আমি জানি না। এই আশ্রমে সাধুদের এত ক্ষমতা, তারপরেও তারা রাতের বেলা ঘর থেকে বেরোয় না, আর আমরা তো সাধারণ মানুষ। সেখানে মনে পড়ে গেল সেই সন্ন্যাসীর সঙ্গে ব্যোমকেশের কথাবার্তাগুলো। তাছাড়া প্রধান সন্ন্যাসীর সঙ্গে সে যখন কথা বলছিল, তখন আমরা কোনো কিছু শুনতে না পেলেও তাকে দেখে রীতিমতো ভয়াবহই বলা চলে। তারা পর্যন্ত সেই জীবন্ত সন্ন্যাসীকে ভয় পাচ্ছেন। সত্যিই কি হরিনারায়ণ ওটাই, নাকি অন্য কেউ? 200 বছর আগে মৃত কোনো সাধুর জ্বলন্ত প্রেতাত্মা কি মাঝে মধ্যে এভাবে ঘুরে বেড়াতে পারে? আনন্দপুরের এই আশ্রমের কাছে হরিচরণবাবুর মুখে যা শুনেছিলাম, সবকিছুই ওই আশ্রম, হরিচরণ আর জ্বলন্ত সাধু কেন্দ্রিক। অন্য কোনো কিছু ভাবার সময়ই পাচ্ছিলাম না। ততক্ষণে ব্যোমকেশ আর হরিশ্চন্দ্রবাবু বাঁশের বেড়ার দিকে এগিয়ে গিয়ে বসেছে। সতীচরণবাবুকে দেখাতেই তিনি বললেন, সর্বনাশ! ভেতরে কিছু থাকুক বা না থাকুক, আশ্রমের লোকেরা জানতে পারলে অন্য কিছু ভাবতে পারে। আমরা এখন কি করব? ব্যোমকেশ যখন ভেতরে গেছে, তখন আমাদের মধ্যে কাউকে যেতেই হবে। আপনি বরং এখানেই থাকুন। শেষমেশ দ্বিধাদ্বন্দ্ব ভুলে সতীচরণ বাবু নিজেও আমার সঙ্গে এগিয়ে এলেন। পাশের বেড়ার আগলটা খোলাই ছিল, ভেতর থেকে ভেজিয়ে রাখা ছিল। দিনের বেলা আশ্রম সকলের জন্য যেমন উন্মুক্ত, রাতের বেলাতেও তেমন। তালা দেওয়ার কোনো বালাই নেই। দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। 2 বছর ধরে এই জায়গায় রাতের অন্ধকারে গ্রামের লোকেরা ভয় পেয়ে এসেছে। আজ বোধহয় প্রথমবার 4 জন বাইরে থেকে এই আশ্রমের ভেতর ঢোকার মতো সাহস করেছে। আর ঠিক তখনই একটা চাপা হাসির শব্দ শুনতে পেয়ে ডান দিকে তাকিয়ে দেখি ব্যোমকেশ আর হরিশ্চন্দ্রবাবু অন্ধকারের মধ্যে গেট থেকে ভেতরে ঢুকেই একপাশে একটি গাছের তলায় বসে আছে। আমরা সেখানে গিয়ে বসলাম। খানিকক্ষণ কোনো কথা হলো না। তারপর ব্যোমকেশ চাপা স্বরে বলল, এভাবে এখানে থাকলে কিছুই বোঝা যাবে না। সতীচরণবাবু এইখানেই থাক। ওই ডান দিকের সামনে ওই যে গাছটা আছে, সেখানে আপনি, হরিশ্চন্দ্রবাবু, আপনি গিয়ে ওখানটায় বসে পড়ুন। তারপরে পরপর 2টো গাছ আছে, অজিত এবং তারপরে আমি, যাতে 4 জন 4 দিক থেকে লক্ষ্য রাখতে পারি। কিন্তু খবরদার, যাই হয়ে যাক না কেন, প্রাণ ভয় না আসা পর্যন্ত আমরা কেউই চিৎকার করব না, তেমনই গাছের তলা থেকে বেরিয়ে আসার চেষ্টাও করব না। বোধহয় সতীচরণবাবু একটু সাহস পেয়েছিলেন, উনিও রাজি হলেন। আমরা 4 জন মিলে 4টে গাছের তলায় পৌঁছতেই কিন্তু বেশ খানিকটা সময় লেগে গেল। অন্ধকার থাকলেও কিন্তু খুবই ধীরে ধীরে গাছগুলোতে পৌঁছতে হচ্ছিল। সেই জ্বলন্ত সন্ন্যাসী যে কোনো সময় আবির্ভাব হতে পারে। আমরা গাছের তলায় বসে অপেক্ষা করছি। এমন সময় প্রথমবার সেই হাসির শব্দটা শুনতে পেলাম। অদ্ভুত একটা হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে রক্ত জল হয়ে যায়।
শব্দটা শুনে স্থির হয়ে গাছের তলায় বসেছিলাম, আর তারপরেই একটা পায়ের মতো শব্দ শুনতে পেলাম। ব্যোমকেশের গাছের দিকে তাকিয়ে দেখি ব্যোমকেশ স্থির হয়ে বসে রয়েছে। তাহলে পায়ের শব্দটা আসছে কোথা থেকে? হরিশ্চন্দ্রবাবুকেও দেখা যায়, কিন্তু সতীচরণবাবুকে ভালো করে দেখা যায় না। সামনের আশ্রমের দিকে তাকালাম। তারপরে যে দৃশ্যটা দেখতে পেলাম তাতে এক মুহূর্তের জন্য যে চমকে উঠিনি সে কথা বলবো না। কোন মানুষের শরীরে আগুন লাগিয়ে দিলে যেরকম হলদে হয়ে যায় আর তার শরীরটা যেমন ধীরে ধীরে লাল হয়ে আসে, ঠিক তেমন একটা শরীর। এক জায়গায় নয়, নানা জায়গা থেকে খানিকটা আগুন লেগেছে। আগুনের মতো জ্বলন্ত জিনিসটা যে মানুষের মতো কোনো একটা কিছু, তা বেশ ভালোভাবেই অন্ধকারে বোঝা যায়। সে হাঁটতে হাঁটতে মাঝামাঝি জায়গা থেকে গেটের দিকে এগিয়ে চলেছে, আর সেই হাসির শব্দটা তার দিক থেকেই ভেসে আসছে। তবে কি যেন একটা কিছু বুঝতে পারলাম না। ঠিক তাকিয়ে দেখে চলেছি, এমন সময় পিঠের উপর একটা হাতের চাপ এসে পড়তে থতমত খেয়ে গিয়ে পেছনের দিকে ঘুরেই দেখি ব্যোমকেশ। এই হলো সেই জ্বলন্ত সাধুর প্রেতাত্মা। অজিত, তুমি একটা কাজ করো, ওই সাধুর ওপরে নজর রাখো। আমি আশ্রমের দিকে যাচ্ছি, কিন্তু খবরদার, ওই সাধু আশ্রমের দিকে এগিয়ে গেলে তুমি যেভাবেই হোক আমায় সাবধান করার চেষ্টা করবে। যদি তেমন কিছু দেখো তাহলে সেই সাধুর নজর তোমার দিকে ঘোরাবার চেষ্টা করবে, যাতে গুপ্তধন কোথায় আছে তুমি সেটা খুঁজে বার করতে পারো। দেখো ব্যোমকেশ, তোমার মতো না হলেও কিছু কিছু ব্যাপার কিন্তু আমি বুঝতে পারি। এখানে যে গোটা ব্যাপারটা গুপ্তধন নিয়ে সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু গুপ্তধনটা আছে কোথায়? এখানে গুপ্তধন নেই। গুপ্তধন এখানে যা আছে সেটা অন্য কিছু। ওসব এখন বলার সময় নেই। তোমায় যেটা বললাম সেটাই করো। প্রয়োজন হলে হরিশ্চন্দ্র বাবু এবং সতীনাথ বাবুকেও কাজে লাগাও। গুপ্তধন এই আশ্রমের কোথাও নেই অজিত, এ ব্যাপারে আমি পুরো নিশ্চিত। আর কিছু বলার সুযোগ দিল না ব্যোমকেশ, উড়ে চলে গেল অন্ধকারের মধ্যে। আমি অবাক হয়ে বসে রইলাম। এতক্ষণ ধরে গোটা আশ্রমের রহস্যের ব্যাপারটা সমাধান করতে পেরেছিলাম বলে মনে হচ্ছিল, কিন্তু এখন তা সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। আমি উঠে হরিশ্চন্দ্রবাবুর কাছে গেলাম। দেখি হরিশ্চন্দ্রবাবু টপ টপ করে কাঁপছে। আমার পায়ে শব্দ শুনে আরেকটু হলে চিৎকার করে ফেলছিলেন। আমি তাড়াতাড়ি বললাম, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি। আর কিছু বলতে হলো না। তিনি আঙুল তুলে সামনের দিকে দেখাতেই বুঝতে পারলাম যে সর্বনাশ একটা হতে চলেছে। সতীচরণবাবু গাছের আড়াল থেকে বেরিয়ে বাঁশের বেড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় যদি ওই জ্বলন্ত সাধুর চোখ তার উপর গিয়ে পড়ে। অন্ধকারের মধ্যে আমাদের চোখ সয়ে এসেছিল। তাকিয়ে দেখি সতীচরণবাবু দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে টপ টপ করে কাঁপছেন, আর সেই জ্বলন্ত মূর্তির দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে সেই অদ্ভুত রক্তজল করা হাসি হাসতে হাসতে। হরিশ্চন্দ্রবাবু বললেন, অজিতবাবু, অজিতবাবু, কিছু একটা করুন। সতীচরণ বাবুকে ধরতে পারলে তাহলে। আপনি তো নিজেই বলেছেন যে আজ পর্যন্ত ওই প্রেত কারো কোনো ক্ষতি করেনি, তাহলে আর তার ক্ষতি করতে যাবে কেন? আমার কেন জানি মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। এর ভিতরে এসে ঢোকাটা আমাদের সত্যি। কথা বলাটা সবেমাত্র শেষ হয়নি, এমন সময় মনে হলো পেছনের দিক থেকে একটা পায়ের শব্দ শুনতে পেলাম। কিছু একটা করতে যাব, তার আগেই পেছন থেকে একটা কাপড় জাতীয় কিছু মুখের ওপর এসে পড়ল। আমি সরাতে যাব, তার আগেই একটা মিষ্টি গন্ধে মুখটা ভরে গেল। জ্ঞান হারাবার আগে বুঝতে পারলাম যে ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা মুখে চলে গেছে। ব্যাস, তারপরে আর কিছুই মনে নেই। শুধু জ্ঞান হারাবার আগে শুনতে পেয়েছিলাম হরিশ্চন্দ্রবাবুর চিৎকার। হরিশ্চন্দ্রবাবু চিৎকার করে বলছিল, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু। জ্ঞান যখন ফিরল দেখলাম মাথাটা কেমন যেন ধরে রয়েছে। উঠতেই বুঝতে পারলাম যেখানে শুয়ে আছি জায়গাটা খুব ঠান্ডা। শুধু ঠান্ডা নয়, ঠান্ডা স্যাঁতস্যাঁতের মতো। মাথা তুলতে যেতেই মাথায় কিসের যেন একটা ধাক্কা খেলো, বুঝতে পারলাম না। যেখানে বসে আছি সেটা পুরোপুরিভাবে উঠে বসার মতো জায়গাও নয়। কোনো রকমে মাথা সামনের দিকে এগোতে যেতেই শরীরের ওপর আমার একটা হাত গিয়ে পড়ল। জায়গাটা অন্ধকার, কোথাও কিছুভাবে বোঝাও যায় না। আমি চিৎকার করে ডাকতে গেলাম, কিন্তু মুখটা বাঁধা রয়েছে। আর তারপরে অনুভব করলাম যে আমার হাত দুটোও বাঁধা, শুধু পা দুটো খোলা। কোন রকমের চোখটা খুলে এই অন্ধকারের মধ্যে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে বুঝতে পারলাম যে আমার দুপাশে রয়েছে দুটো শরীর। কাদের শরীর সেটা আমি জানি না। সে সামান্য উঁচু মতো জায়গায় ভীষণ ঠান্ডা। হাত বাঁধা অবস্থাতেই পায়ের ওপর ভর দিয়ে এগোতে লাগলাম। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর মনে হলো কোথাও যেন কারো শব্দ শুনতে পাচ্ছি। তারা বলছে, দেখুন ব্যোমকেশবাবু,
আপনি বলছেন রাতের বেলা আপনি এবং আপনার 3 জন সঙ্গী এখানে এসেছিলেন। প্রথমত এটা আশ্রমের জায়গা, এখানে রাতের বেলা আপনার প্রবেশটা ঠিক হয়নি। তাছাড়া এই আশ্রমের প্রধান সন্ন্যাসী আমাদের জানিয়েছেন আপনাদের উদ্দেশ্য ভালো ছিল না। আমাদের উদ্দেশ্য ভালো ছিল কি না সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। শুধু আমার বন্ধু সতীচরণ আর হরিশ্চন্দ্রবাবুকে একটু খুঁজে বার করে দিন, তারপর। দেখুন, উনি বাইরের থেকে এসেছেন আমাদের পুজোর জায়গায়, আমাদের আরাধনার জায়গায়। রাতের বেলা প্রবেশ করে নিয়ম ভঙ্গ করেছেন। তাছাড়া আমাদের এক সন্ন্যাসীর গায়ে হাত তুলেছেন। ওনাকে আমি এভাবে ছাড়তে পারবো না। আমি প্রাণপণে ওপরে ওঠার চেষ্টা করছি, কিন্তু পারছি না। জায়গাটা এমনভাবে তৈরি যে ওখান থেকে ওপরে ওঠা যাবে না। অনেকটা ওপর থেকে নিচের দিকে গড়িয়ে দেওয়ার মতো আমাদের 3 জনকে ফেলা হয়েছে। আর একটা কার যেন গলা শুনতে পাচ্ছিলাম। সে বলল, আপনি ভুল করছেন ইন্সপেক্টর। ব্যোমকেশবাবুকে এখানে পাঠানো হয়েছে আশ্রমের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। এবং শুধু ব্যোমকেশবাবুই নয়, ব্যোমকেশবাবুর সঙ্গে আমি নিজেও এখানে এসেছি। ব্যোমকেশবাবু সেই 3 জন বন্ধুকে খুঁজে পাওয়া আমাদের খুবই প্রয়োজনীয়, যদি না এর মধ্যে ওরা ওদেরকে মেরে ফেলে থাকে। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমরা মানুষ খুন করেছি? এই আশ্রমে আমরা মায়ের আরাধনা করি। মায়ের কোনো অপরাধমূলক কাজ এখানে আমরা কখনো করি না। আর যদি আপনারা আমাদের কিছু বলতে চান, তাহলে কিন্তু গ্রামের লোকেরা এত সহজে কোনো কিছু শুনবে না, মানবে না। ওনার কথা শেষে একটা রহস্যময় টান ছিল। তার কথা শেষের সঙ্গে সঙ্গে অনেকগুলো লোক সমাবেতভাবে চিৎকার করে উঠল। ব্যোমকেশ বলল, আমি শুধুমাত্র আমার 3 জন বন্ধুকে ফেরত চাই, তারপর আমি আপনাদের সবার কাছে সমস্ত সত্যি কথা খুলে বলবো। যাদেরকে আপনারা নিরীহ সন্ন্যাসীর দল বলে মনে করছেন, তারা সকলে কিন্তু নিরীহ কিংবা সন্ন্যাসী নয়। তাদের মধ্যে এমন একজন আছে যার হাতে 2টো রক্ত লেগে আছে। 2 জনকে সে নিজের হাতে খুন করেছে। তবে বাকিদের কথা আমি বলতে পারি না। বাকিরা হয়তো সেই শান্ত সন্ন্যাসী। আমি চিন্তা করতে পারছিলাম না। ততক্ষণে হঠাৎ দেখি আমার পাশে নিচের দিকে থাকা সতীচরণবাবুর জ্ঞান ফিরেছে। তিনিও আমার মতোই অবস্থা অনুধাবন করতে পারলেন। তারপর হরিশ্চন্দ্রবাবুরও। ক্রমে ক্রমে 3 জন অনেকটা ওপরের দিকে উঠে আসার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম যেভাবে কিছুই হবে না। তখন আমাদের হাতটা পেছনের দিকে বাঁধা ছিল। সে হাতের বাঁধন খুলে মুখের কাপড়টা খুলে দেওয়ার জন্য বললাম সতীচরণবাবুকে। মুখের বাঁধন বড়ই শক্ত। হাতের বাঁধন আর মুখের বাঁধনে প্রচণ্ড টান দিতে লাগলো। তবুও কোনো ক্রমে টানাটানি করে একে অপরের মুখের বাঁধন খুলে ফেলতেই চিৎকার করে বললাম, ব্যোমকেশ, আমরা এখানে। জায়গাটা ঠিক কোথায় জানি না, কিন্তু তোমাকে শুনতে পাচ্ছি। প্রথমবার কেউ শুনতে পেল না। দ্বিতীয়বার বোধহয় ব্যোমকেশ শুনতে পেল। তার সঙ্গে আরও 2-1 জনের মধ্যে হুল্লোড় পড়ে গেল। ব্যোমকেশ চিৎকার করে বলল, তখন থেকেই তো আপনাদের বলছি, এই মন্দিরের কোথাও কিছু একটা আছে। সেখানেই ওদের। বোধহয় মাটির তলায় পাথরের কোনো একটা ঘর আছে, সেখানেই আমাদের রাখা হয়েছে। একটা আলোর রেখা দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যা হলো এখানে আমরা প্রবেশ করলাম কি করে সেটাই বুঝতে পারছি না। চিন্তা করো না অজিত, তোমার সঙ্গে হরিশ্চন্দ্র আর সতীচরণ বাবু নিশ্চয় আছে, কিন্তু আমাদের হাত বাঁধা। মুখের কাপড়ও কোনো রকমে খুলেছি। এখান থেকে আমরা নিজেরা বের হতে পারছি না। ততক্ষণে পুলিশ অফিসারের আবার গলা শুনতে পেলাম। সে কি? তার মানে এখানে কোনো গোপন ঘর আছে যেখানে ওদের লুকিয়ে রাখা হয়েছে? কিন্তু আপনি তো বলেছিলেন এখানে ওরা যদি কোনোভাবে ঢুকে কোথাও আটকা পড়ে যায়, সে ব্যাপারে আমি কিছুই জানি না। পুলিশ অফিসার, আপনি তো বুঝতেই পারছেন আমি। না, বুঝতে পারছি না। ব্যোমকেশবাবুর কথা আপনি জানেন না। ব্যোমকেশবাবুর ধারণা আপনার নেই। ব্যোমকেশবাবুর ওপরের মহলে যে কোনো পুলিশ বিভাগে যে কোনো কারুর নির্দেশে কাজ করতে পারেন। তার কাজে আমি বাধা দিতে পারি না। অবশ্য তিনি যদি ভুল করে থাকেন তাকে আমি বলতে পারি, কিন্তু উনি যখন বলছেন ব্যোমকেশবাবু এই কাজটা নিয়ে এখানে এসেছেন, তখন। তাহলে আপনাদের এই মন্দিরে ঢুকতে গেলে আমার এই সন্ন্যাসীদের আর বাকিদের সরিয়ে ঢুকতে হবে। ওপরের দিকে কি হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম না, শুধু ব্যোমকেশের গলা শুনতে পেলাম। দেখুন, আপনারা আনন্দপুর গ্রামের মানুষ।
এই গ্রামের এই আশ্রম, এই মন্দিরের সমস্ত ইতিহাসের কথা আপনারা জানেন। 2 বছর আগেই আপনাদের সবার প্রিয় প্রধান সন্ন্যাসীর গুরুদেব রঘুবীর মহারাজ এই আশ্রম থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আমার ধারণা তিনি নিরুদ্দেশ হয়ে যাননি, তিনি হিমালয়ের উদ্দেশ্যেও কোথাও রওনা হননি। এই লোকটি প্রধান সন্ন্যাসী তাকে কোথাও সরিয়ে দিয়েছে, আর তাকে সরিয়ে দেওয়ার পেছনে একটাই মাত্র কারণ আছে। আজ থেকে 200 বছর আগে এই আশ্রমের এলাকায় হারিয়ে যাওয়া এক সোনার কৃষ্ণমূর্তি। সমস্ত কিছুই আমি আপনাদেরকে খুলে বলতে পারবো, কিন্তু তার আগে আমায় আমার বন্ধুদেরকে উদ্ধার করতে হবে। এই মন্দিরের কোথাও কোনো অংশে তাদেরকে আটকে রাখা হয়েছে। ওরা বেরিয়ে এলেই বাকি সমস্ত কিছুই বের করা যাবে। আমি আর চিৎকার করলাম না, ক্লান্ত লাগছিল। ব্যোমকেশ যখন শুনতে পেয়েছে তখন নিশ্চয়ই আমাদের উদ্ধারের চেষ্টা করবে। এরপর হুটোপুটি এবং বেশ কিছু চিৎকার চেঁচিয়ে অনেক কিছুই হলো। জায়গাটা আলো হাওয়া প্রবেশ করতে পারলেও খুব বেশি নয়। আর তারপরেই চিৎকার শুনতে পেলাম সতীচরণ বাবুর। ওটা কি ওখানে? এতক্ষণ পচা গন্ধ পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওখানে ওটা কি। দুটো দুটো নর কঙ্কাল বলে মনে হচ্ছে যে। সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তাকালাম পেছনের দিকে। অনেকটা উঠে এসেছিলাম মাথা ঘোরানোর জন্য, আবার গড়িয়ে গেলাম নিচের দিকে। আর তারপরেই চোখ পড়ল একটা জায়গায় একদম ভেতরের দিকে। শেষে রয়েছে দুটো নরকঙ্কাল। তাদের শরীরের মাংস এখনও এখানে ওখানে লেগে রয়েছে। চমকে উঠলাম। আশ্রম থেকে হারিয়ে যাওয়া সেই রঘুবীর মহারাজের কঙ্কাল, নাকি অন্য কারোর? প্রায় ঘণ্টাখানেক পর মনে হলো আমরা যেখানে আছি সেই জায়গাটা দুলতে শুরু করেছে, আর দুলতে দুলতে ওপরের দিকটা আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে। যেদিকে আমি উঠে গিয়েছিলাম সেই জায়গাটার নিচের দিকে নামতেই সামনের দিক থেকে আসা আলোর জায়গাটা ক্রমশ চওড়া হতে শুরু করলো। আর তারপর আমাদের সামনে খুলে গেল একটা ফাঁকা জায়গা। তাকিয়ে দেখি সেই ফাঁকা জায়গাটা আসলে মন্দিরের গর্ভগৃহের নিচের দিক। একটা জায়গায় পাথরের সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সেখান থেকে নেমে এসেছে ব্যোমকেশ, পুলিশ অফিসার, এক যুবক আর তার সঙ্গে এক সন্ন্যাসী। যে সন্ন্যাসী সেদিন প্রথম আমাদের সঙ্গে কথা বলেছিল সেই সন্ন্যাসী। কোনো রকমে সেখান থেকে বেরিয়ে ওপরের দিকে উঠে গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এলাম। বড্ড ক্লান্ত লাগছিল, গোটা গা হাত পা ব্যথা, কিছুই বুঝতে পারলাম না। বাইরে বেরিয়ে দেখি মন্দিরের সামনে গ্রামের লোকজন জড়ো হয়েছে। তাদের মধ্যে সন্ন্যাসীর দলও রয়েছে। প্রধান সন্ন্যাসী একটা গাছের তলায় দাঁড়িয়ে, তার পাশে 3-4 জন পুলিশ পাহারা দেওয়া। ব্যোমকেশ সামনে এসে দাঁড়াতেই গ্রামের লোকজনদের মধ্যে একজন বলল, এত রাতের বেলা আপনারা এখানে আশ্রমে ঢুকেছিলেন কেন? আপনারা জানেন না যে ওই জ্বলন্ত সন্ন্যাসী আশ্রমে পাহারা দেয়? আপনাদের সবাইকে একটা গল্প বলি, যে গল্পটা এই প্রধান সন্ন্যাসী নিজেও জানে না। জানলে হয়তো এমন কিছু করতও না। আজ থেকে 200 বছর আগে এখানকার জমিদার যখন হরনারায়ণ এবং তার ব্রাহ্মণ লোকেদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে, তখন হরনারায়ণ এখান থেকে যেতে চায় না। সোনার কৃষ্ণমূর্তি নিয়ে সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জমিদারের লোকেরা তাকে আগুনে পুড়িয়ে দেয়। জমিদার কালীর পূজা করলেও কৃষ্ণ পুজোর প্রতি তার এতটাও বিতৃষ্ণা ছিল না যে তাকে সে ওভাবে হত্যা করে। সেই রাত্রে পালাতে গিয়ে হরনারায়ণ মারা গিয়েছিল সাপের কামড়ে। কিন্তু জমিদার বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণমূর্তি নিয়ে এখান থেকে সে পালাতে চেয়েছিল, অর্থাৎ কৃষ্ণমূর্তি ছাড়া সে কোথাও যেতে পারবে না। তাই জমিদারের নির্দেশে শ্রীকৃষ্ণমূর্তি সহ ওই হরনারায়ণের মৃতদেহ মাটির তলায় পুঁতে দেওয়া হয়, এই আশ্রমেরই আশেপাশে কোথাও। যে মন্দির ভাঙার কথা সবাই জানে, ওই মন্দির ভাঙা আছে আসলে আশ্রমের বাইরের দিকে ওই জঙ্গলের কাছে। ওই মন্দিরের আশেপাশেই কোথাও হরনারায়ণের মৃতদেহটা পোতা হয়েছিল। অনেকেই মনে করে মন্দির ছিল আসলে দুটো। একটা মন্দির ছিল এই আশ্রমের ভেতরে, যেখানে এখন কালী মন্দির তৈরি হয়েছে, আর একটা ছিল ওই জঙ্গলের ভেতর। মন্দির নিয়ে অনেক পুরনো কিছু বইপত্র আছে, এই অঞ্চলের বৈষ্ণব এবং শাক্ত ধর্ম নিয়ে সেগুলো লেখা। তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষের লেখা থেকে জানা গেছে, কিন্তু প্রধান সন্ন্যাসী দিগম্বর সে কথা কিন্তু জানত না। দিগম্বর জানত এই মন্দিরের কাছেই ছিল সে আসল কৃষ্ণ মন্দির। তাই সেই কৃষ্ণ মন্দিরের আশেপাশে হরনারায়ণের মৃতদেহ খোঁজার চেষ্টা করেছিল। তার আসল উদ্দেশ্য ছিল সে কৃষ্ণ। কিন্তু উদ্দেশ্যটা কি ছিল ওই কৃষ্ণমূর্তি? আর এই জ্বলন্ত সাধুর প্রেতাত্মা? আমি নিজেও তো তাকে দেখেছি। দিগম্বর চেয়েছিল গ্রামের লোকেরা যাতে
অন্তত রাতের বেলায় আশ্রমের আশেপাশে না আসে। আজ থেকে 2 বছর আগে যখন দিগম্বর ওই একই প্রস্তাব রেখেছিল এখানকার প্রধান সন্ন্যাসী অভি মহারাজের কাছে, তখন সে সেই প্রস্তাবটা মানেনি। তাই দিগম্বর এই সন্ন্যাসীদের মধ্যে থাকা তার 2জন লোকের সাহায্যে ফোন করে রঘুবীর মহারাজকে আর তার মেয়েকে লুকিয়ে রাখে মন্দিরের তলায় গর্ভগৃহের কাছে একটা গোপন জায়গাতে। সেই মৃতদেহ আজ তোমরা নিশ্চয়ই দেখেছ। ওখানে আরও একজনের মৃতদেহ দেখতে পেয়েছি। সেটাকে প্রথম জ্বলন্ত সাধুর প্রেতাত্মা দেখতে পেয়েছিল হরনাথ। আসলে হরনাথকে ইচ্ছে করেই দিগম্বর সে কথা শিখিয়ে দিয়েছিল বলার জন্য। কিন্তু হরনাথ যদি পরে কোনো কারণে বদলে যায়, তাই হরনাথ এখান থেকে অন্য কোথাও চলে গেছে বলে ওই ঘরের মধ্যে তাকে রেখে দিয়েছিল দিগম্বর এবং তার সঙ্গে থাকা 2জন। ওই ঘরের মধ্যে রঘুবীর মহারাজ এবং বাকি 2জনেই খিদে এবং তেষ্টায় যন্ত্রণায় প্রাণ হারায়। এই ঘরটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে ওখানে যে কাউকে বন্দি করে রেখে ভয় দেখানো যেত। কিন্তু সেই জায়গাতেই প্রচণ্ড কষ্ট পেয়ে মৃত্যু হয় তোমাদের এই আশ্রমের প্রধান সন্ন্যাসী রঘুবীর মহারাজের এবং তারপর আরেক সন্ন্যাসী হরনাথের। লক্ষ্য করে দেখলাম গ্রামের লোকেরা চুপ করে গেছে। এমনকি সন্ন্যাসীর দল পর্যন্ত মাঝে মধ্যে তাকিয়ে দেখছিল দিগম্বরের দিকে। দিগম্বর একটা কথাও বলছে না, তার চোখ দুটো বিস্ফারিত। আগের চেয়েও ভয়ানক মনে হচ্ছে তাকে। আজ থেকে 200 বছর আগে ওই সাধুর গল্পটা ছড়িয়ে দিয়েছিল দিগম্বর নিজেই। তারপর তারই এক লোককে ওই সাধুর মতো অবয়ব সেজে রাতের বেলায় এখান দিয়ে মাঝে মধ্যে ঘুরে বেড়াতে বলে। প্রথমত আপনাদের প্রশ্ন হবে, তাহলে এমন জ্বলন্ত প্রেতের মতো তাকে দেখতে হলো কি করে? ব্যাপারটা দেখার জন্য আমি এসেছিলাম এখানে। পঙ্কেশবাবুর সঙ্গে কথা বলার পরে আমি এক ভিখারির ছদ্মবেশে এই গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করে সবকিছুর উপর নজর রেখেছিলাম। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সতীচরণবাবুর বাইরে এক ভিখারিকে খুচরো পয়সা দিতে দেখেছিলাম ব্যোমকেশকে সন্ধ্যের দিকে। তাহলে এই সেই ভিখারি? তারপরেই মনে পড়ল, যেদিন ব্যোমকেশ ঘর থেকে চট করে বেরিয়ে এসেছিল, জানলার কাছে একটা পায়ের শব্দ শুনে সেখানে যেন পথের কাছে তাকেই দেখতে পেয়েছিলাম। এ ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে আমি বুঝতে পারি, ওই যে প্রেতাত্মা সেজে আসতো তার গায়ে এক ধরনের কাগজ থাকতো। রাতের অন্ধকারে যে কাগজ লালচে আর হলদে হয়ে জ্বলতে পারে, সে কাগজ কলকাতার শহর থেকে জোগাড় করেছিল এবং এখান থেকে এক সন্ন্যাসী মাঝে মধ্যেই শহরে যায়। সে ব্যাপারেও আমি খোঁজ নিয়ে দেখেছি। প্রয়োজনে জিনিসপত্র সেখান থেকেই কেনে এবং সেই লোকটি দিগম্বরের ডান হাত, তার নাম লাল। এবং আরও একজন যে দিগম্বরের বাঁ হাত আছে, তার নাম হরে কৃষ্ণ। আমি আগেই দেখেছি রাতের বেলায় জ্বলন্ত সাধুর প্রেত প্রতিদিন বাইরে আসে। সেদিন ওই মন্দিরের আশেপাশে রাতের বেলা কেউ কোদাল চালায়, তখন হাসির শব্দ চাপা পড়ে যায়। তখনই সন্দেহ হয়। আমি ব্যোমকেশবাবুকে এখানে আসার খবরটা দিয়েছিলাম। ব্যোমকেশবাবুর কথায় আমি আগেই এসে এই জায়গাটা দেখে রেখেছিলাম। তো ব্যোমকেশবাবুর কথা মতো কাল রাতে এখানে আসার আগে আমি একবার বেরিয়েছিলাম। ওর নাম হিরেন। হিরেন পুলিশের লোক, নানান কাজে আমাকে সাহায্য করে। আমি জানতাম যে আমি এখানে একা এসে তেমন কিছু করতে পারবো না। বিশেষত গ্রামের সমস্ত লোকেরাই ও সাধুদের পক্ষে। সাধু ওদেরকে ভুল বুঝিয়েছে। এই হিরেন সমস্ত খোঁজ খবর নিয়ে সেদিন সন্ধ্যের দিকে চলে যায় পুলিশকে ডেকে আনতে। আমি আর 3জন মিলে ওখানে ঢুকেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে কোনো একটা ভুলের জন্য অজিত আর সতীচরণ বাবু এবং হরিশ্চন্দ্র ধরা পড়ে যায়। তারপরে আমি বিপদ বুঝতে পেরে আশ্রম থেকে বেরিয়ে আসি, পুলিশের অপেক্ষা করতে থাকি। তারপরের বাকিটা সবই আপনারা জানেন। প্রধান সাধুর ডান হাত লালু আর বাঁ হাত হরে কৃষ্ণ, সে কথা আমরা জানি। কিন্তু ব্যোমকেশবাবু, আমাদের প্রধান রঘুবীর মহারাজকে উনি যে মেরেছেন তার প্রমাণ কোথায়? প্রমাণ আছে। ওই প্রধানের ঘর থেকেই সেই ছুরিটা পাওয়া যাবে, যার আঘাতে রঘুবীর মহারাজের মৃত্যু হয়েছে। এমনকি হরিচরণেরও মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করলেই সেটা বেরিয়ে আসবে। তাছাড়া ওদের সঙ্গে হাতাহাতিও হয়েছিল। লালু আর হরেকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করলে তারা অনেক কিছুই বলতে পারবে। ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই সন্ন্যাসীর মধ্যে দাঁড়িয়ে থাকা একজন বাইরের দিকে পালাবার চেষ্টা করল। পুলিশ অফিসারকে কিছুই করতে হলো না। তার আগেই গ্রামবাসীদের মধ্যে কয়েকজন তাকে ঝটপট ধরে ফেলল। ব্যোমকেশের মুখে এবার হাসি দেখা গেল। গোটা ব্যাপারটা আপনি যেভাবে সমাধান করলেন ব্যোমকেশবাবু, সবই ঠিক আছে, কিন্তু গোটা ব্যাপারটা আদালতে প্রমাণ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে।
সে কষ্ট তো আমার নয় ইন্সপেক্টর, তবে আশা করি আপনাকে সাহায্য করতে পারবে হিরেন। ব্যোমকেশ, বৌঠান কিংবা সতীচরণবাবুর স্ত্রী এসব ব্যাপারে কি কিছু জানে? এখনো পর্যন্ত বলতে পারিনি। কাল রাত্রে শেষবার হরিশচন্দ্রবাবুর চিৎকার আমি শুনতে পেয়েছিলাম। তারপরেই মন্দিরের দিকে দরজাটা খোলার একটা শব্দ শুনতে পাই। তারপরে তেমন কিছু জানি না, তবে সন্ন্যাসীদের দল একটু পরেই জেগে গিয়েছিল, তাই আমি ওখান থেকে বেরিয়ে আসি। পরে পুলিশ নিয়ে সেখানে আসি। চলো বাড়ি গিয়ে বাকি সবটা বলবো। ইন্সপেক্টর, দিগম্বর এবং দুজনকে কিন্তু ছাড়বেন না, তারা আপনাদের সমস্ত কথা বলতে পারবে। ব্যোমকেশবাবু, একটা কথা আমায় বলুন তো। ওই যে হরিনারায়ণ বলে যার কথা বললেন, 200 বছর আগে সোনার কৃষ্ণমূর্তি সহ এখানে কোথাও তাকে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল, সেটা কোথায় আছে? সেটা বলার সময় এখনো হয়নি ইন্সপেক্টর, আপনি দিকটা একটু দেখুন, পরে আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আমরা 4 জন বেরিয়ে এলাম। তখন পূব আকাশে সূর্য উঠেছে, খুব বেশি সকাল নয়। আমরা এগোতে লাগলাম সতীচরণ বাবুর বাড়ির দিকে। রাতেও যখন ফিরলে না তোমরা, আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল ঘটেছে, কিন্তু অচেনা জায়গা, তাছাড়া আমিও ঠিক সাহস পাচ্ছিলাম না। একটু পরেই হয়তো আমরা বাইরে বের হতাম, কিন্তু ওই আশ্রমের কাছে রাতের বেলা যাওয়া কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আমি তো আগেই বলেছিলাম ওখানে না যাওয়াটাই ভালো। আমার কথা কেউ শুনলো না। আরে ব্যোমকেশবাবু, আমাদের নিয়ে গেলেন বলেছে জানতে পারলাম ওখানে ভূতের কোনো ব্যাপারই নয়। সবকিছু করেছিল প্রধান সন্ন্যাসী দিগম্বর, একটা মস্ত বড় শয়তান। নিজে ওই আখড়ার সন্ন্যাসীরও এই অভির মহারাজকে মেরেছে, এমনকি হরিনাথকেও মেরেছে। পুলিশ তাদের দুজনের মৃতদেহ বার করেছে মন্দিরের গর্ভগৃহের তলা থেকে। সর্বনাশ! গ্রামের লোকেরা তো কত মানত ওই সন্ন্যাসীকে। রঘুবীর মহারাজের মৃত্যুর পর কত কেঁদেছিল ওই লোকটা। তাহলে সবটাই মিথ্যে ছিল। দিগম্বরের ইতিহাস আমার জানা নেই, খোঁজ করলেই জানা যাবে। তবে হয়তো ওই কৃষ্ণমূর্তির জন্যই সে এখানে এসেছিল। রঘুবীর মহারাজ তার কথায় রাজি না হওয়ায় তাকে সে মেরে ফেলে, তারপর হরিনাথকেও মেরে ফেলে। আজকে হয়তো আমাদের 4 জনকেও মেরে ফেলত, যদি না আমি সেখান থেকে বেরিয়ে পড়তাম এবং সঠিক সময় হিরেন পুলিশকে ডেকে না আনত। কিন্তু আপনারা ধরা পড়লেন কি করে? ভাগ্যিস চিৎকার করেছিলেন, তাই আমি সাবধান হয়ে গিয়েছিলাম। আমি সন্ন্যাসীদের ওপরে নজর রাখছিলাম। 2 জন ঘর থেকে বেরিয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ওরা কে তা আমি জানতাম না। তাদের মধ্যে একজন কোদাল নিয়ে ওই মন্দিরের আশেপাশে একদম বেড়ার ধারে কোথায় যেন মাটি খুঁড়ছিল। বোধহয় কেউ ঢুকছে বুঝতে পেরেই ওখান থেকে বেরিয়ে এসে ধরার জন্য চলে যায়। কিন্তু তুমি যে কথাটা বললে সেটা কি সত্যি? মানে 200 বছর আগে ওই আশ্রমের ইতিহাসের কথা? 200 বছর আগেই আসলে যে কি ঘটেছিল সে কথাটা কেউই জানে না। এই অংশে যে জমিদার কালীমূর্তির মন্দির প্রতিষ্ঠা করেছিল তা এখন থেকে প্রায় 150 বছর আগে ছিল। আনন্দপুর গ্রামের কালী মন্দিরের কথা এখানে অনেকেই জানে। সে জমিদার বংশের ইতিহাস পড়তে গিয়েও আজকে রাতের জমিদারের ওই হরিনারায়ণ এবং ব্রাহ্মণদের বিরোধের কথা শোনা যায়। হরিনারায়ণ যে কৃষ্ণমূর্তি নিয়ে পালিয়েছিল সে পর্যন্ত সেখানেই জানা গেছিল। আরও কিছু কথা থেকে যায়, আরও অনেক কিছু অজানা জিনিস সেখানে জানা গিয়েছিল। তাছাড়া এর মাঝে একদিন আমি গিয়েছিলাম শান্তিনিকেতনের কাছেই। এখানকার বেশ কিছু লোক যারা এই জমিদার বংশের ব্যাপারে অনেক কিছুই জানে, তাদের কাছে খোঁজ খবর নিয়েই আমি জেনেছিলাম এই জমিদার বংশের কোনো মানুষের হাতে কখনো কোনো মানুষ হত্যা হয়নি। কালীমায়ের পুজো করলেও তারা নরবলিতে বিশ্বাস করত না, এমনকি এরা কাউকে হত্যাও পর্যন্ত করত না। জমিদার খাজনা আদায়ের জন্য ভয় দেখানো পর্যন্ত এরা করতে পারত, কিন্তু হত্যা এরা পছন্দ করত না। তাই এই জমিদার যেমন 150 বছর এখানে রাজত্ব করতে পেরেছিল, যেমন শান্তিনিকেতনের আশেপাশে এই জমিদার শরৎচন্দ্র রায়ের পরিবারের কথা ছড়িয়েছিল অনেক দূর পর্যন্ত। এখনো আনন্দপুর থেকে বেরিয়ে গেলে মাধবপুরের শেষে এই জমিদারের বংশধরদের খোঁজ মেলে, যারা 150 বছরের গোটা জীবনে কোনো একটা মানুষকে হত্যা করেনি, তারা এক ব্রাহ্মণকে হত্যা করবে। তাতেই বাকি যে গল্পটুকু শুনেছিলাম সেটাই আমার বিশ্বাস হয়। সে রাতেই হরিনারায়ণ পালাতে গিয়েই সাপের কামড়ে মারা পড়েছিল। হরিশ্চন্দ্রের যেন কিছু একটা মনে পড়েছে। সে বলল,
মাধবপুরের কাছে শুনেছিলাম হরিনারায়ণ নাকি মৃত্যুর সময় দুহাতে কৃষ্ণমূর্তি এমনভাবে আঁকড়ে ধরেছিল যে সেই মুহূর্তে তার হাত থেকে ছাড়ানোই যায়নি। সে আমি জানি না, তবে এমনটাই শোনা গিয়েছিল। কৃষ্ণমূর্তি সহ তাকে মাটির তলায় কবর দেওয়া হয়েছিল, সে কথা কেউই জানে না। কারণ হরিনারায়ণের দেহ পুড়িয়ে ফেলা যায়, কিন্তু কৃষ্ণমূর্তি পুড়িয়ে ফেলার মতো সাহস জমিদার করতে পারেনি। তার মানে ওই জ্বলন্ত সাধুর প্রেতাত্মার ব্যাপারটা সম্পূর্ণ গুজব, এমন আসলে কিছুই ছিল না। কোনটা সত্যি কোনটা মিথ্যে তা প্রকৃতভাবে আমি বলতে পারি না, তবে যতটুকু আমি জেনেছি তাতেই বলছি। হরিনারায়ণ কৃষ্ণমূর্তি সহ মাটির তলায় চাপা পড়ে আছে, কিন্তু সে কোথায় আছে তা কেউই জানে না। দিগম্বর নতুন মন্দিরকে পুরনো মন্দিরের জায়গাটা ভেবে তার আশেপাশেই খোঁড়াখুড়ি করেছে, কিন্তু আমার মনে হয় তা আছে ওই ভাঙা মন্দিরের ওখানে জঙ্গলের ভেতরে। তাহলে সেখানে খুঁড়ে দেখলেই তো হয়। ব্যোমকেশের মুখে এই প্রথম রহস্যময় হাসি দেখা গেল, যুদ্ধ জয় এবং তার সঙ্গে এক রহস্য ঘনিয়ে থাকা হাসি। অবশ্যই খুঁজে পাওয়া যায়। পশ্চিমের ওই জঙ্গল পায়ে হেঁটে পার করতে গেলে কম করে সময় লাগবে 30 মিনিটের বেশি। সেই জঙ্গল যত বড় লম্বাই তার চেয়েও বড়। জমিদার শরৎচন্দ্রের সেই পূর্বপুরুষ যখন এখানে আসে তখন ওখানে জঙ্গল ছিল না, ছিল ফাঁকা মাঠের জমি। তার মাঝেই ওখানে ছিল ওই মন্দির। ওখানে ঠিক কোথায় তার মৃতদেহ চাপা দিয়েছিলেন, আর এই 200 বছরে সেই মৃতদেহের ওপরে কত মাটি বা গাছপালা জন্মেছে সেটা আমার জানা নেই। তাই ঠিক দিগম্বর যেভাবে প্রত্যেক রাতে একটু একটু করে 2 বছর ধরে মাটি খুঁড়ে পরীক্ষা করে চলেছে তেমনভাবেই করতে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। সতীচরণবাবু, আমার কাজ এখানেই শেষ, এবার তাহলে আমরা যাত্রা করি। সতীচরণবাবু তখনই বেশ খুশি হয়েছিল। পরদিন সকালে আমরা আনন্দপুর ছেড়ে যাত্রা করলাম। ফেরার পথে রেলগাড়িতে উঠবার আগে স্টেশনে হিরেনের সঙ্গে দেখা হলো। হিরেন পুলিশের সঙ্গে সমস্ত কাজে সাহায্য করে তারপর ফিরে যাবে। রেলগাড়ি যখন ছেড়েছে ব্যোমকেশ তখন বাইরের দিকে তাকিয়েছিল। আমি বাড়িতে ফিরে ব্যোমকেশের কাছে সমস্ত কথা ভালো করে শুনবো বলেই ঠিক করেছি, কিন্তু বৌঠান বলল, হিরেন পুলিশের কথায় সাহায্য করার জন্য এখানে এসেছিল, তাই তো? আর তাই এখানে আসার আগেই সমস্ত জায়গা নিয়ে বেশি পড়াশোনা করেছে। সত্যি করে বলো তো, তুমি কি প্রথম থেকেই সন্দেহ করেছিলে? না, এখানে আসার আগে কোনো কিছুকেই আমি সন্দেহ করিনি। এখানে এসে বিশেষ করে একটা ব্যাপারে আমার সন্দেহটা জেগেছিল, তবে এখন তো সব সমস্যারই সমাধান হয়ে গেছে, আর চিন্তার কিছুই নেই। তবে ওই আশ্রম কিন্তু ওখানেই থাকবে। 200 বছর আগে তা ছিল বৈষ্ণবদের, এখন তা হয়েছে শাক্তদের। এরপরে তা কাদের হবে তা আমার জানা নেই, তবে থাকবে। আমিও কিছু বললাম না। জানলার দিকে বাইরের দিকে তাকাতে লাগলাম। গাছগুলো দ্রুত পেছনের দিকে একটু একটু করে চলে যাচ্ছে, যেন 200 বছর আগে সেই হরিনারায়ণের মৃত্যুর রাত থেকে 200 বছর পরে আজকের সকাল পর্যন্ত সময়টা খুব দ্রুত চোখের সামনে দিয়ে সরে যাচ্ছে বলে মনে হলো। আমরা এগোতে লাগলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।